আমার অস্তিত্ব ছায়াকে খুঁজতে হলে আগে আমার রহস্যকে উন্মোচন করো। আমি কেবল ছায়া নই, কেবল একটি রহস্য। আমি হিংস্র ছায়া, আমি আতঙ্ক। চিঠিটা পড়া শেষ করে অফিসার ফাহিম ভাবতে থাকে যে কে এই রহস্য, যার রহস্যকে উন্মোচন করতে হলে আগে তার অস্তিত্বকে খুঁজতে হবে। এইসব নিয়ে ভাবতে থাকে। আর এই দিকে আকাশ বাসায় এসে তার মাকে সবটা খুলে বলে চেয়ারম্যান আদনান সাহেবের মেয়েকে ফিরে, এবং তাদের মেয়ে আর কেউ না আয়শা। আকাশের মা সবটা শুনে অনেক খুশি হয়। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। আর এইদিকে কবির সর্দার তো অনেক ক্ষেপে আছে, কেননা বিগত 1 মাস হয়ে যাচ্ছে সেই মেয়ের এখনো হদিশ পায়নি। সেই মেয়ের রাগে কিচকিচ করতে করতে কবির সর্দার বলে উঠল, ওহ, 1 মাস হয়ে যাচ্ছে তোরা একটা মেয়েকে খুঁজে আনতে পারছিস না। ইচ্ছে করছে তোদের সব কয়টা এখানে গুলি করে মেরে ফেলি। সামান্য একটা মেয়েকে খুঁজে আনতে পারিস না? ওই তোরা যা এখান থেকে। ওই মেয়েকে আমার চাই, মানে চাই। যত তাড়াতাড়ি পারিস ওই মেয়েকে আমার সামনে নিয়ে আয়। কবির সর্দারের এই কথা শুনে তার ছেলে পেলেরা সেখান থেকে চলে যায় এই মেয়েকে খোঁজার উদ্দেশ্যে। 2 দিন পর আকাশ আর আয়শা তারা দুজন আজকে শপিং করতে এসেছে। প্রায় 2 ঘন্টা পর তাদের শপিং করা শেষ হলে বাইরে এসে আয়শা আকাশের উদ্দেশ্যে বলে উঠল, ওই তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, আমি আইসক্রিম খাবো। আকাশ আয়শার কথা শুনে আয়শাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলে সে আইসক্রিম নিতে চলে যায়। আর এইদিকে কবির সর্দারের ছেলে পেলে সেখানে এসে উপস্থিত হয়। ওখানে একটি ছেলে দেখে সে ওই দিনের ওই মেয়েটিকে ছেলেটি বলে ওঠে, ওস্তাদ, ওই দেখুন, ওই যে ওই দিনকার সেই মেয়েটা। দেখুন, আমরা যাকে খুঁজছি ওই মেয়েটা না? তখন ছেলেটার কথা শুনে ওদের মধ্যে লিডার টাইপের ছেলেটি দেখে চিনতে পেরে যায়, কারণ ওই দিনকার সেই মেয়েটা। তখন সেই মেয়েটিকে দেখে ওরা ওদের কাছে যেতে নিলেই আয়েশা দেখে ওই দিনকার ওই ছেলেগুলো তার দিকে এগিয়ে আসছে। আয়েশা কিছু উপায় না পেয়ে সে দৌড়াতে থাকে, আর তার পেছনে কবির সর্দারের লোকেরা তাকে ধাওয়া করতে থাকে। আর এই দিকে আকাশ আইসক্রিম হাতে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আকাশ অবাক হয়, কারণ মাইশাকে এখানে রেখে গিয়েছিল, কিন্তু সে কোথায় গেল। আশেপাশে নজর বুলিয়ে দেখে আয়েশা কোথাও নেই। আকাশ আয়েশাকে না দেখে আয়েশাকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না আকাশ। ওখানে থাকে একটি লোককে জিজ্ঞেস করতেই ওখানে একটি লোক বলে উঠল, আপনার সাথে যেই মেয়েটি ছিল এখানে কিছু গুন্ডারা এসে সেই মেয়েটিকে তাড়া করে, আর ওই মেয়েটি এদিকে পালিয়ে গেছে। আকাশ লোকটির কথা শুনে লোকটিকে ধন্যবাদ দিয়ে আকাশ যেদিকে লোকগুলো আয়শাকে তাড়া করেছে সেই দিক দিয়ে দৌড়াতে থাকে। একটা সময় পর আকাশ যেতে যেতে দেখতে পায় সত্যিই কিছু লোক আয়েশাকে ধাওয়া করেছে। তখন আকাশ তার ফোনটা বের করে মাহিমকে কল করে আসতে বলে। আকাশ একটা অন্য গলি দিয়ে যেতে থাকে, আর এদিকে কবির সর্দারের ছেলে পেলেরা আয়েশাকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে আকাশ আয়েশার হাত ধরে দৌড়াতে থাকে এবং কিছু সময় পর একটি নির্জন জায়গায় পৌঁছায়। আকাশ সেখানে থেমে যায়। ওই ছেলেগুলোর মধ্যে লিডার টাইপের একটি ছেলে হাসতে হাসতে বলে উঠল, হা হা হা, এবার কোথায় পালাবি? এতক্ষণ আমাদের দৌড়াতে দৌড়াতে পেরেশান করে ফেলেছি। এবার কোথায় পালাবি? তোকে মেরে ওই মেয়েকে এখান থেকে নিয়ে যাব, তবে না আমাদের বস আমাদের উপর খুশি হবে। ওই তোরা যা, ওকে মেরে ওই মেয়েকে নিয়ে আয়। তখন ছেলেটির কথা শুনে ওখানে থাকা কিছু ছেলে আকাশকে মারতে আসলেই আকাশ হিরোদের স্টাইলে বুক বরাবর দিল এক লাথি। তারা সব কয়টা দূরে সিটকে গিয়ে পড়ে। এটা রেখে ওখানকার কিছু ছেলেরা পিছিয়ে যায়। তারপর আবার কিছু ছেলেরা আসছে। আকাশ হাতে পায়ে এমনভাবে মারতে থাকে যেন তাদের হাত পা সেখানেই ভেঙে যায়। এমন সময় লোক আয়েশার মাথায় বাড়ি মারতে আয়েশা চিৎকার করে ওঠে। আয়েশা জ্ঞান হারিয়ে পড়তে নিলেই আকাশ আয়েশাকে বুকে শক্ত করে ঝাপটে ধরে। হঠাৎ তখনই মাহিম সেখানে এসে উপস্থিত হয়। মাহিম আসতেই সেই ছেলেগুলোকে এমনভাবে মারতে থাকে তারা সবাই ওখানে আধমরা হয়ে পড়ে যায়। এইদিকে আকাশ মাহিমকে কিছু ইশারায় বুঝিয়ে দেয় কি করতে হবে। মাহিম তাদের ইশারায় বুঝতে পেরে তাদের মধ্যে লিডার টাইপের ছেলেকে সেখান থেকে নিয়ে যায়
এদিকে আকাশ আয়েশাকে নিয়ে হসপিটালে এসে উপস্থিত হয়। আয়েশার এমন অবস্থায় আয়েশার বাবা মা, আকাশের বাবা মা সেখানে এসে উপস্থিত হয়। আয়েশার এমন অবস্থায় আকাশ যেন পাগল হয়ে গেছে যে এই 1 মাসে আয়েশাকে তার জীবনের চেয়ে অনেক ভালোবেসে ফেলেছে। আয়েশার কিছু হলে সে বাঁচবে না। আকাশ হসপিটালের বাইরে সবাই চিন্তিত হয়ে পড়েছে। ডাক্তার কেবিন থেকে বের হতেই আকাশ ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে উঠল, ডাক্তার, আমার আয়েশার কি অবস্থা? ও কেমন আছে? ও ভালো আছে তো ডাক্তার? দেখুন, রোগীর অবস্থা মোটামুটি এখন ভালো। মাথা প্রচণ্ড আঘাত লাগার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ভয়ের কোনো কারণ নেই। ঘুমের ইঞ্জেকশন করে দিয়েছি, 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। আমরা কি আয়েশার সাথে একবার দেখা করতে পারি? তবে একজন একজন করে দেখা করতে পারবেন আমরা ওকে কেবিনে শিফট করলে। কিছু সময় পর আয়েশাকে কেবিন স্লিপ করলে একে একে সবাই আয়েশার কাছে গিয়ে দেখা করে আসে। সব শেষে আকাশ কেবিনে ঢুকে আয়েশার কাছে গিয়ে দেখে আয়েশা ঘুমিয়ে আছে। আকাশ আয়েশার একটা হাত ধরে বসে আছে, আর আকাশ আয়েশার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে, মায়াবী চেহারা। প্রায় 2 ঘন্টা পর আয়েশার জ্ঞান ফিরতে পিট করে চোখ খুলে দেখে আকাশ বসে আছে। আয়েশা আকাশকে দেখে কান্না করে দেয়। আকাশ আয়েশার 2 গাল ধরে চোখের পানি মুছে দিয়ে আয়েশাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নেয়, আর আকাশ কান্না জড়িত গলায় আয়েশাকে বলতে লাগলো, আয়েশা, যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? তুমি জানো আমি কত টেনশনে পড়েছিলাম। বাজারে কিছু হয়ে যেত তাহলে আমি বাঁচতাম না। আয়েশা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আয়েশা, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি তোমায়। আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওই লোকগুলো আমাকে মারতে চায়, তোমার থেকে আমাকে আলাদা করতে চায়। আমি বাঁচতে পারবো না আকাশ তোমাকে ছাড়া। অনেক ভালোবেসে ফেলেছি আকাশ, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আকাশ। আমার এখানে একটুও ভালো লাগছে না আকাশ, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো। তুমি একটু শান্ত হও আয়েশা, আমি দেখছি। ডাক্তারের সাথে কথা বলে নিই, তারপর আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। একটু শান্ত হও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এই বলে আকাশ আয়েশার থেকে চলে যায়। আর তখন আয়েশার বাবা মা সবাই ওখানে উপস্থিত হয়। আয়েশাকে দেখে তার বাবা মা আয়েশাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এদিকে আকাশ ডাক্তারের সাথে কথা বলে আয়েশার রিলিজের কথা বলে আয়েশাকে আজ বিকেলে রিলিজ করে দিবে বলেছে। তাই আকাশ বাইরে গিয়ে কিছু খাবার আর ওষুধ কিনে আনে। কিছু সময় পর আয়েশাকে খাবার খাইয়ে দিয়ে তাকে ওষুধ খাইয়ে রেস্ট নিতে বলে। আকাশ বলে বিকেলে বাসায় নিয়ে যাবে। আর এই দিকে এমপি শরীয়ত খান পরিকল্পনা করতে থাকে কিভাবে এই দেশের প্রধানমন্ত্রীকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। এমপি তার লোকগুলোকে কিভাবে কি করতে হবে সেসব সব কিছু বুঝিয়ে দিতে লাগলো। আর এইদিকে বিকেল বেলায় আয়েশাকে নিয়ে আকাশ তাদের বাড়িতে পৌঁছে আয়েশাকে রুমে নিয়ে গিয়ে আয়েশাকে বিছানার উপর শুয়ে দিয়ে রেস্ট নিতে বলে। রাতের বেলা মুখে মাফিয়া মাস্ক, কালো কোট পরিহিত এজন আগন্তুক একটা অন্ধকার রুমে প্রবেশ করলো। রুমের ভেতর একটি আশেপাশে কিছু ছেলে পুলে দাঁড়িয়ে আছে। একজন ওদের ইশারা করতেই ওরা ওখান থেকে চলে যায়। আর এদিকে আগন্তুকের একটা চেয়ার টেনে বসে অন্ধকার রুমে হঠাৎ করে একটা হলদে 6 ওয়ার্ডের বাল্ব জ্বলে উঠল। এটা দেখে সামনে থাকা ছেলেটি ভয় পেয়ে আছে, কেননা সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, জেকে দ্য রকস্টার কিং। হঠাৎ আগন্তুক বলে উঠল, মাহিম, আমার পোষা সিংহকে নিয়ে আয়। অনেক দিন ধরে ক্ষুধার্ত হয়ে আছে, আজ এটা দিয়ে ক্ষুধা মিটাবে। হা হা হা। এই বলে আগন্তুক উচ্চস্বরে হাসতে থাকে। এমন সময় অন্ধকার রুমে সিংহের গর্জনে যেন ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। জায়গাটা তার গর্জনে কেঁপে ওঠে জায়গাটা। এটা দেখে চেয়ারে বাঁধা অবস্থায় ছেলেটি ভয়ে আটকে উঠেছে। সামনে বসে থাকা আগন্তুক একটা ধারালো ছুরি দিয়ে লোকটির হাতে এমন জোরে আঘাত করে লোকটি ভয়ঙ্কর এক চিৎকার করে ওঠে। এপাশ থেকে আগন্তুক বলে উঠল, বল, ওই মেয়েটার সাথে তোদের কিসের শত্রুতা? আর ওকে মারতে চাস কেন? আর কে তোদের পাঠিয়েছে? তোদের বস কে বল? এই বলে আগন্তুক মরিচের গোড়া এই ক্ষত স্থানে লাগিয়ে দিল। লোকটি জোরে
চিৎকার করে ওঠে আর ভয়ে ভয়ে বলতে থাকে। ভাই আমাকে মারবেন না, আমি এই যন্ত্রণা নিতে পারছি না ভাই। আমি বলছি ভাই, ওই মেয়ের কাছে একটি পেন ড্রাইভ আছে, ওইটা আমাদের বসের লাগবে, তাই আমাদের বস বলছে ওকে যেন আমরা কিডন্যাপ করি। এই কথা শোনার পর আগন্তুকের চোয়ার শক্ত হয়ে গেল। মাহিমকে ইশারা দিতে মাহিম একটা ধারালো চাইনিজ কোরাল এগিয়ে দিতেই আগন্তুক হাতে নিয়ে নিমিষেই লোকটি ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেয়। এরপর লোকটি দেহটা যেন সেখানেই ছটফট করতে থাকে। কিছু সময় পর লোকটির কাটা লাশটা নিথর হয়ে পড়ে যায়। এরপর কাটা লাশটাকে সিংহের খাঁচার ভেতরে দিতেই হিংস্র সিংহ যেন তার ক্ষুধা মেটাতে থাকে। পরের দিন সকালে বেলা আকাশ ঘুমিয়ে আছে আর এই দিকে আয়শা চা নিয়ে রুমে প্রবেশ করে। আয়শাকে দেখে আকাশ ঘুমিয়ে আছে তখন আয়শার মাথায় একটা কুবুদ্ধি এলো। আয়শা আকাশের কাছে এসে আয়শার মাথার চুলগুলো দিয়ে আকাশকে বিড়বিড় দিতে থাকে। এমন সময় ঠাস করে চড় মারার আওয়াজ হলো। আপনারা আবার কি ভাবছেন চড়টা আয়শার গালে পড়েছে? আরে না, চড়টা আকাশ তার নিজের গালেই মেরেছে। হঠাৎ এমন হওয়ায় আকাশ এক লাফ দিয়ে উঠে দেখতে পায় আয়শা তার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আয়শা হাবভাব ভালো না দেখে যেই না পালাতে যাবে তখন আকাশ আয়শার হাত ধরে হ্যাঁচকে টান দিয়ে আকাশ আয়শাকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়শা ছাড়ার জন্য ছটফট করছে। এমন সময় আকাশ বলে উঠল, বউ, তোমার সাহস তো কম না। তুমি আমার এত স্বাদের ঘুমটা ভাঙিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছ। এবার তোমাকে একটু আদর করতে মন চাইছে। আসো তোমাকে আদর করি। এই একদমই না, দেখো ভালো হবে না কিন্তু, ছেড়ে দাও বলছি। আকাশ আয়শাকে শক্ত করে ধরে আছে যেন পালাতে না পারে। দেখতে দেখতে একটা সময় আকাশ আয়শার গালে ঠোঁটে অনবরত কিস করতে থাকে। এরপর বাকিটা ইতিহাস। অন্যদিকে অফিসার ফাহিম সবে মাত্র থানায় এসে বসেছে। এমন তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে ডিআইজি স্যারের ফোন। দেরি না করে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ডিআইজি স্যার বলে উঠল, অফিসার ফাহিম, ইদানিং খুনের সংখ্যা খুবই বেড়ে যাচ্ছে। কি করছো? যত তাড়াতাড়ি পারো এই কেসটা সলভ করো, উপর থেকে চাপ দিচ্ছে। স্যার, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি খুনিকে আইনের আওতায় নিয়ে আসার। খুনি খুব চালাক স্যার, মাস্টারমাইন্ড গেম খেলছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে ধরার চেষ্টা করছি। এইভাবে আরো কিছু কথা বলে অফিসার ফাহিম ফোনটা রেখে দেয়। আর এই দিকে আকাশ তার বড় আব্বুর বাসার ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় তার বড় আব্বু কিছু একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে আছে। আকাশ কাছে গিয়ে তার বড় আব্বুকে বলে উঠল, বড় আব্বু, কি হয়েছে? আপনাকে দেখে এমন মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত। কিছু কি হয়েছে? ও আকাশ, তুমি এসেছো? এইখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। তুমি তো জানো আকাশ, সামনে নির্বাচন। এই নির্বাচনে এবার আমার বিপরীত দলের এমপি শরীয়তানের ভাই ইকবাল খান আমার বিপরীত দলে দাঁড়িয়েছে। তো কি হয়েছে বড় আব্বু? প্রতিবার নির্বাচনে তো আপনি লাভ অর্জন করেছেন, এবারেও আপনি হবেন, এতে চিন্তার কি আছে? আকাশ, আমি আমার জয়লাভ করা নিয়ে ভাবছি না। আমি ভাবছি ওই বস্তির জায়গাটা, কারণ ওই বস্তির জায়গাটা এমপি শরীয়ত খানের উপর নজর পড়েছে। ওই বস্তি ভেঙে ওর ফ্যাক্টরি তৈরি করতে চাই। আর একবার যদি ইকবাল খান এই ক্ষমতায় চলে আসে তাহলে ওই বস্তির জায়গা আমরা কেউ আটকাতে পারবো না। চিন্তা করবেন না বড় আব্বু, দেখবেন আপনি এই নির্বাচনে প্রতিবারের মতো চেয়ারম্যান হবেন। এভাবেই তারা দুজন গল্প করতে থাকে। দেখতে দেখতে প্রায় 1 মাস পর আজকে ভোটের নির্বাচন। এইদিকে এমপি শরীয়ত খান তার ভাই ইকবালের উদ্দেশ্যে বলে উঠল, আদনান সাহেবকে তার রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। ও আমার পুরনো শত্রু। ওকে মেরে তুমি ওর জায়গা আর আমি মন্ত্রীকে মেরে ওর জায়গায় বসবো। আমাদের এই সাম্রাজ্যটা আরও দ্বিগুণ হবে। আরও জানি আজকে এই নির্বাচনে আদনান হবে চেয়ারম্যান। ওকে আজকেই মেরে ফেলতে হবে। প্রতিবারের মতো এবারও আদনান সাহেব চেয়ারম্যান হয়েছে। তাই আদনান সাহেব প্রচণ্ড খুশির, কারণ প্রতিবারের মতো এবারও সে চেয়ারম্যান হয়েছে। আর এই দিকে হঠাৎ এই খবরটা ইকবাল খানের কাছে পৌঁছাতে ইকবাল খান অনেকটাই রেগে যায় আর তার লোকগুলোকে তৈরি থাকতে বলে। ইকবাল খান বাসা থেকে বেরিয়ে যায়, তার উদ্দেশ্য একটাই, আদনান সাহেবকে শেষ করা। আদনান সাহেব যখন বাসায় যাচ্ছিল তখন হঠাৎ ইকবাল খান তার সামনে এসে তার লোকগুলোকে তার ওপর আক্রমণ করতে বলে ও লোকগুলো আদনান সাহেবের ওপর আক্রমণ করতে পেছন থেকে কিছু ছেলে এসে তাদেরকে
উত্তম মাধ্যম দিতে থাকে। একটা সময় ইকবাল খানের যতগুলো লোক ছিল সবাইকে আদমরা করে দিয়েছে, শুধু বেঁচে আছে ইকবাল খান। ঠিক সেই সময় আকাশ আর মাহিম সেখানে উপস্থিত হয়। আদনান খান আকাশ আর মাহিমকে ইশারায় জিদ দিয়ে মাহিম একটা বড় লোহার পাইপ নিয়ে ইকবাল খানের কাছে গিয়ে তার মাথায় কষে এক বাড়ি দিতে ইকবাল খান সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। মাহিম আরেকটা বাড়ি দিতে যাবে তখন আদনান সাহেব বলে উঠল, ধারাবাহিক ওকে মারিস না, ওর শাস্তি হবে খুব ভয়াবহ, ওকে তুই নিয়ে যা। তারপর মাহিম ইকবাল খানকে সেখান থেকে নিয়ে যায়। আর এইদিকে পুলিশ অফিসার ফাহিমের ফোনে একটা কল আসে। কলটি রিসিভ করতেই ও পাশ থেকে একজন পুলিশ অফিসার বলে উঠল, স্যার, ওই দিন যে গাড়িতে করে ড্রাগস নিয়ে যাচ্ছিল সেই গাড়িটির ড্রাইভারটির লাশ পাওয়া গেছে। কি, ও জেল থেকে কিভাবে পারলো? তোমরা এতগুলো পুলিশ থাকতে কিভাবে পালিয়ে গেল ও? স্যার, কালকে যখন আপনি থানা থেকে চলে যান তখন ওকে কেউ পালাতে সাহায্য করেছে আর আমরা ওকে ধরার চেষ্টা করেছি স্যার, কিন্তু তাকে ধরতে পারিনি স্যার। আর আজকে সকালে এখানকার একজন লোক ফোন করে বলল, স্যার আপনি এখানে তাড়াতাড়ি চলে আসুন স্যার। ফোনটা কেটে অফিসার ফাহিম রেগে যায় অনেকটা, কারণ এই মাত্র ওই লোকটা ছিলই যে এর পেছনে কে আছে তা জানতে পারত। তাই অফিসার ফাহিম দেরি না করে ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় আধা ঘন্টা পর অফিসার ফাহিম সেখানে পৌঁছাতেই একজন পুলিশ বলে উঠল, স্যার, একে করে মারা হয়েছে। তবে স্যার, অবাক করার বিষয় হলো আশেপাশে বিভিন্ন মানুষ চলাচল করে কিন্তু কেউ খুনি হতে দেখেনি স্যার। তবে স্যার, লাশের পকেটে থেকে এই মোবাইলটি পেয়েছি স্যার। ফোনটা হাতে নিয়ে অফিসার ফাহিম বলে উঠল, এই ফোনের লাস্ট কল নাম্বারটা কে করেছিল সেটা চেক করলে জানতে পারবো কে এর সাথে জড়িত আছে। অফিসার, এক কাজ করো, এই লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও আর এই ফোন নাম্বারগুলো দেখে জানাও এই নাম্বারগুলো কার নামে রেজিস্ট্রি করা। অন্ধকার রুমে বেঁধে রেখেছে একজন ব্যক্তিকে। সে আর কেউ না, ইকবাল খান। হঠাৎ করে সেই রুমে তিনজন ব্যক্তি প্রবেশ করে। ইকবাল খানের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসে তাদের তিনজনের মুখের মাস্ক খুলতেই ইকবাল খান যেন ভয়ে আটকে ওঠে। ইকবাল খানকে কথা না বলতে দিয়ে এই পাশের চেয়ারে বসে থাকা আগন্তুকটি চাইনিজ কোরাল নিয়ে ইকবাল খানের ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেয়। নিমিষেই ইকবাল খানের মৃতদেহটা যেন ছটফট করতে থাকে। কিছু সময় পর দেহটা নিশ্চিত হয়ে পড়ে সেখানে রক্তের বন্যা হয়ে যায়। এইদিকেই এমপি শরীয়ত খান তার ভাই ইকবাল খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে এমপি চিন্তা করতে থাকে তার ভাইয়ের কিছু একটা হয়ে গেল না তো। হঠাৎ করে একজন লোককে এমপি উদ্দেশ্য করে বলল, স্যার আপনার জন্য কেউ একটা পার্সেল পাঠিয়েছে, এই বক্সটি আপনাকে দিতে বললো স্যার। এমপি বক্সটি খুলতেই দু পা পিছিয়ে যায়, কারণ বক্সের ভেতরে আছে তার ভাইয়ের কাটা মাথা, তার ভেতরে একটি চিঠি। এমপি কাঁপা কাঁপা হাতে চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে থাকে। তোকে একটি গল্প শোনাই। একটি রাজ্যে রাজা থাকে, রাজার রাজপ্রসাদ থাকে, প্রজা থাকে, রাজার সিংহাসন থাকে, কিন্তু সেই সিংহাসনের রাজা কিন্তু একজনই হয়। তবে সেই সিংহাসনটা পেতে চায় অনেকজন, কিন্তু তারা জানে না এই সিংহাসন পেতে হলে আগে সেই রাজার সাথে যুদ্ধ করতে হবে। সেই রাজার সাথে যুদ্ধ করতে হলে শক্তিশালী অস্ত্র প্রয়োজন। যদি সেই অস্ত্র দুর্বল হয়ে হয় তাহলে সেই নিমিষেই রাজার শিকার পরিণত হয়। একজন রাজাই পারে কেবল তার রাজ্যকে কীভাবে নিয়ন্ত্রণ রাখতে আর কীভাবে শাসন করতে। তারা জানে না সে কেবল রাজ্যের রাজা নয়, সে হিংস্র হয় না। তুই হয়তো ভুলে গেছিস, আজ থেকে বিগত 17 বছর আগে পিয়ার কোবরাস কিং যেটা করেছি সেটার জন্য তোকে কঠিন সাজা পেতে হবে। আফজাল সাহেব সাথে তোরা যেটা করেছিস সেটা ঠিক করিসনি, তুই তৈরি থাক, খুব শীঘ্রই তোর ধ্বংস হবে। এমপি চিঠিটা পড়ে ভয়ে সোফায় বসে পড়ে। তার হাত পাথর হতে করে কাঁপতে থাকে, কারণ সে বুঝে গেছে তার ভাইকে কে মেরেছে। আর এইদিকে আকাশ তার বাসায় এসে ডাইরেক্ট কিছু একটা খুঁজতে থাকে। কিছু সময় পর সেটা পেয়ে যায়। তাই আকাশ তার ফোনটা হাতে নিয়ে মাহিমকে কল করে। মাহিম কল রিসিভ করে ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ আকাশ বল, কি হয়েছে? হঠাৎ এমন সময় ফোন করলি যে? তুই একটু আমাদের গোপন রুমে আয়, তারপর সব বলছি। মাহিম কলটা কেটে দেয়। আধা ঘন্টা পর তাদের গোপন রুমে আসতেই আকাশকে দেখতে পেয়ে ওর উদ্দেশ্যে বলে উঠল, কি হয়েছে? আমাকে এইভাবে ডেকে আনলি কেন? কোনো সমস্যা হয়েছে? তোকে এইখানে ডেকে এনেছি কারণ এই যে আমার হাতে এই পেন ড্রাইভটা দেখতে পাচ্ছিস, এই পেন ড্রাইভে কী কী আছে সেটা আমার জানতে হবে।
তাই তুই এই পেন ড্রাইভটা খুলে দেখ কি কি আছে। তারপর মাহিম আকাশের থেকে পেন ড্রাইভটা হাতে নিয়ে তার কম্পিউটারটা ওপেন করে পেন ড্রাইভটা লাগাতেই মাহিম দেখতে পেল পেন ড্রাইভে পাসওয়ার্ড মারা আছে। তাই মাহিম পেন ড্রাইভের পাসওয়ার্ডটা হ্যাক করে ওর ভেতর প্রবেশ করতে দুটো ফাইল দেখতে পায়। প্রথম ফাইলে ঢুকতে মাহিমের চোখ কপালের উপর। মাহিম আকাশের উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, তুই জানিস এই পেন ড্রাইভে কী আছে? এই পেন ড্রাইভে এমন কিছু আছে যা আজ থেকে আমি বিগত 7 বছর ধরে যাকে খুঁজছি তার সকল ইনফরমেশন ওই পেন ড্রাইভে আছে। শুধু তাই নয়, ওই পেন ড্রাইভে প্রায় 600 কোটি টাকার অ্যাকাউন্ট নাম্বার আছে, যা এইগুলো সকল কালো টাকা। এক কথায় বলা যেতে পারে এই টাকাগুলো প্রভাবশালী লোকদের। আর এই পেন ড্রাইভে যা সম্পূর্ণ ইনফরমেশন আছে সে কে জানিস? আমি জানলে কি আর তোকে বলতাম কি আছে এর মধ্যে? জ্যাকসন। সে একজন সবচেয়ে বড় ভয়ঙ্কর হ্যাকার কিং, যার নাগাল পাওয়া তো দূরের কথা, তার নাম শুনলেও হ্যাকাররা ভয়ে আতঙ্ক হয়ে যায়। শুধু তাই নয়, যে একজন বড় সায়েন্টিস্ট, সে একজন দক্ষ হ্যাকার কিং, খুব ভয়াবহ। এমনকি জ্যাকসনকে আজ পর্যন্ত যেই দেখেছে তারই মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, ও একজন সায়েন্টিস্ট এবং ও বিভিন্ন গেজেট তৈরি করত, এবং যে সমস্ত কিছু তৈরি করেছে সেগুলো ভয়ঙ্কর এবং শক্তিশালী থাকতো। এবং সেই শক্তি উপেক্ষা করে জ্যাকসন অনেকটাই শক্তিশালী হয়ে যায়। শুধু তাই নয়, তাদের একটা গ্যাং ছিল, এমকে, আর সেই লিডার ছিল একজন, তার আসল নাম আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। আজ থেকে বিগত 17 বছর আগে এই এমকে গ্যাংয়ের নাম শুনলে পুরো আন্ডারওয়ার্ল্ড কেঁপে উঠত। আর হ্যাঁ, এই ফাইলে আরও একটা ইনফরমেশন আছে, কারণ জ্যাকসন 17 বছর আগে দুটো রোবট তৈরি করেছিল, এবং সেই রোবট দুটি ছিল খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। কেউ জানে না সেই রোবট দুটো কোথায়। এমনকি আজ থেকে 17 বছর আগে জ্যাকসন কোথাও উধাও হয়ে গেছে, তারপর থেকে আর ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, এমনকি তার বানানো সেই রোবট দুটো। আর আমি বিগত 5 বছর ধরে এই ইনফরমেশনগুলো খুঁজতেছিলাম, আজ পেয়ে গেলাম। তবে আরেকটা অবাক করা বিষয় হচ্ছে, জ্যাকসনের গোপন ল্যাব কোথায় সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে। তবে সেখানে যাওয়াটা খুবই ভয়ঙ্কর জায়গা। ওই ল্যাবে আছে যে একজন বাড়ানো, ওই দুটির উপর। আর তাহলে তুই এক কাজ কর, তুই অ্যাকাউন্টের টাকাগুলো তুই তোর অ্যাকাউন্টে ট্রান্সফার কর। এই টাকাগুলো আমি সব এতিমখানায় দান করে দেব। যেহেতু এই টাকাগুলো কালো, তাই ওগুলো আমি এতিমখানায় বিতরণ করব। তোর বলার আগেই আমি ওগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি। আর হ্যাঁ, আমাদের ওই জ্যাকসনকে খুঁজতে হবে, কারণ ওনার বানানো যে দুটো রোবট, ওই দুটো যদি কোনো খারাপ লোকের কাছে পড়ে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মাহিম, আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, তাই আমরা এর রহস্য উন্মোচন করব। আমরা ওইখানে যাব, গিয়ে দেখব এর পেছনে আসল রহস্য কি, এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে কি, সেটা জানতেই হবে। এদিকে অফিসার ফাইল থানায় এসে এই খুনগুলোর ফাইলগুলো ভালো করে দেখতে থাকে আর ভাবতে থাকে, এই খুনগুলোর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, একই জায়গায় এই লাশগুলো পাওয়া যাচ্ছে, এর পেছনে কিছু রহস্য আছে। এসব নিয়ে ভাবতেছিল পুলিশ অফিসার ফাহিম। হঠাৎ করে থানার ভেতরে একজন পুলিশ অফিসার আসে, ফাহিমের কাছে এসে বলতে লাগলো, স্যার, আগামীকাল লাশের পাশে যে মোবাইলটি পেয়েছিলাম ওইটার ইনফরমেশন বের করতে পেরেছি। ওই নাম্বার থেকে শুধু লাস্ট একটাই কল এসেছিল, আর সেটা হলো এই শহরের এমপি সিয়াদ খানের নাম্বার। পুলিশ অফিসার এই কথা শুনে অফিসার ফাহিম অবাক হয়নি, কারণ আগে থেকেই সন্দেহ করেছিল এটা এমপির কাজ। তাই ফাহিম চাইলেও যে কিছু করতে পারবে না সে খুব ভালো করেই জানে। অফিসার ভাই পুলিশের উদ্দেশ্যে বলে উঠল, আমরা চাইলেও এখন এমপির উপরে অ্যাকশন নিতে পারবো না, কারণ ওর উপরে একজন প্রভাবশালী আছে। তাই আমরা চাইলেও এখন তার উপরে অ্যাকশন নিতে পারবো না। তাই এই কেসটা কিছুদিনের জন্য বন্ধ রাখো। আমাদের এটা তদন্ত করে দেখতে হবে যে এই খুনগুলোর পেছনে আসল রহস্য কী। আমাদের সেখানে যেতে হবে যেখানে ওই খুনগুলো এক জায়গাতে পাওয়া যাচ্ছে।
খুনি এক জায়গাতেই এই খুনগুলো করেছে, তাই আমাদের ওখানে গিয়ে দেখতে হবে। কিছু একটা রহস্য লুকিয়ে আছে ওইখানে। তুমি এক কাজ করো, গাড়ি বের করো, তাড়াতাড়ি আমাদের ওখানে যেতে হবে। এদিকে মাহিম আর আকাশ দুজনে গাড়ির ভেতরে বসে আছে। মাহিমের হাতে ল্যাপটপ, সে ল্যাপটপ নিয়ে লোকেশন ট্র্যাক করছে আর কোনো দিক দিয়ে যেতে হবে সেটা আকাশকে পর্যবেক্ষণ করে বলে দিচ্ছে। প্রায় 5 ঘন্টা পর ওরা একটা জঙ্গলের রাস্তার ভেতর চলে আসে। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। এমন সময় মাহিম আকাশের উদ্দেশ্যে বলে উঠল, দাঁড়া আকাশ, আর আমাদের সামনে এগোনো ঠিক হবে না। আমাদের গাড়িটা এখানে রেখে সামনের দিকে যেতে হবে, কারণ সামনে খুবই ভয়ঙ্কর রাস্তা। তাই এই জঙ্গলের বাকিটুকু রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। মাহিমের কথা অনুযায়ী আকাশ গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। মাহিম তার ল্যাপটপে সেই লোকেশন ট্র্যাক করে সামনের দিকে তারা দুজন হাঁটতে থাকে। প্রায় 20 মিনিট রাস্তা হাঁটার পর তারা একটা নির্জন জায়গায় চলে আসে। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর, আতঙ্কহীন। আশেপাশে পশু পাখির চিৎকার এবং আর্তনাদ ভেসে উঠছে। আকাশ আর মাহিম সেই জায়গায় পৌঁছে ওরা একটু অবাক হয়, কারণ ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা একদম পরিষ্কার এবং কোথাও জঙ্গলের ছানা পড়াও নেই। মাহিম তার হাতে থাকা ল্যাপটপে লোকেশন ট্র্যাক করে দেখতেই পারে তারা সেই লোকেশনেই দাঁড়িয়ে আছে এবং মাহিম তার ল্যাপটপে কিবোর্ডের ওপর বাটন টাইপ করতে থাকে। কিছু সময় পর ওই জায়গায় মাটির ওপর থেকে একটি গুপ্ত রাস্তা বের হলো। আকাশ আর মাহিম সেই গুপ্ত রাস্তা ভেতর প্রবেশ করতে গুপ্ত দরজাটা বন্ধ হয়ে গেল। আকাশ আর মাহিম কিছু দূর যেতেই তারা একটা রুমের দরজার সামনে চলে আসতেই রুমের দরজাটা বন্ধ দেখে তাই মাহিম তার ল্যাপটপে কিবোর্ডের ওপর টাইপ করতে থাকে। প্রায় 2 মিনিট পর দরজাটা আপনা আপনি খুলে গেল। মাহিম আর আকাশ সেই রুমের ভেতর প্রবেশ করতেই দেখে বিভিন্ন ধরনের কেমিক্যাল। হ্যাঁ, এটাই সেই জ্যাকসনের গোপন ল্যাব। মাহিমরা রেখার ল্যাবের ভিতর ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। সামনে কিছুটা দূরে যেতেই সামনে চেয়ারে বসে থাকা একটি লোককে দেখতে পেল ওরা। মাহিমাকে আর আকাশ আরও অবাক হলো এটা দেখে। অনেকগুলো কম্পিউটার। লোকটি কম্পিউটারে কিবোর্ডে টাইপ করতে করতে হঠাৎ অনুভব পিছনে কারা যেন দাঁড়িয়ে আছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই লোকটি কি? লোকটি হচ্ছে জ্যাকসনের বিশ্বস্ত একজন অ্যাসিস্ট্যান্ট। দীর্ঘ 5 বছর ধরে এই ল্যাবে সে দেখাশোনা করছে। লোকটি পিছনে ঘুরে দেখতে পেল সামনে 2জন ছেলে। ওদের দুজনকে দেখে খুবই অবাক হলো আর জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো, তোমরা কারা আর এখানে কিভাবে আসলে? তোমরা জানো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, আর এখানে যারা এসেছে আজ পর্যন্ত তারা কেউ বেঁচে ফিরতে পারেনি। আর তোমরা এই গভীর জঙ্গলের ভিতরে কিভাবে আসলে আর এই জায়গার হদিশ কিভাবে পেলে? তোমরা কি জানো না আজ পর্যন্ত যারা এই জঙ্গলে পা রেখেছে তারা কেউ আর বেঁচে ফিরতে পারেনি? এতক্ষণ ধরে আকাশ আর মাহিম জ্যাকসন সায়েন্টিস্ট এর কথাগুলো শুনছিল। এমন সময় আকাশ বলে উঠল, আমরা এখানে এসেছি কিছু রহস্য উন্মোচন করতে। আমরা জ্যাকসন সায়েন্টিস্টের সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছি। ওনার বানানো 2টো রোবটের সম্পর্কে। রোবট? তোমরা সেই রোবটের সম্পর্কে কিভাবে জানো? তখন মাহিম তার ল্যাপটপে লাগানো পেন ড্রাইভটা হাতে নিয়ে রিয়াকশন সায়েন্টিস্টের উদ্দেশ্যে বলে উঠল, আমরা সকল ইনফরমেশন পেয়েছি ওই পেন ড্রাইভের মাধ্যমে। এই পেন ড্রাইভ তুমি কোথায় পেয়েছো? তোমরা জানো এই পেন ড্রাইভের কত কিছু ইনফরমেশন আছে? মাহিমের হাতে থাকা পেন ড্রাইভটা দেখে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট মাহিমের কাছে গিয়ে পেন ড্রাইভটা নিয়ে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট ওখানে থাকা একটি কম্পিউটারে কানেক্ট করে পেন ড্রাইভের ভিতর 2টো ফাইলের ভেতর ঢুকতেই একটি ফাইল যেতেই জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট দেখতে পেল এই ফাইলে প্রায় 200 কোটি টাকা থাকার কথা, কিন্তু সেই টাকা ফাইলের ভিতর নেই। এটা দেখে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট রেগে গিয়ে বলে উঠল, এই পেন ড্রাইভের ভিতরে 600 কোটি টাকা ছিল, সেগুলো কোথায়? সেগুলো তোমরা কি করেছো ওই টাকাগুলো? বলো শীঘ্রই, না তো তোমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে, সেটা তোমরা ধারণাও করতে পারবে না। আকাশ আর মাহিম জ্যাকসন অ্যাসিস্ট্যান্টের এরকম রেগে যাওয়া দেখে আকাশ এপাশ থেকে বলে উঠল, জঙ্গলে বাঘ যখন ঘুমিয়ে থাকে তখন তার আশেপাশে পশু পাখিরা তাকে এড়িয়ে চলার ক্ষমতা রাখে, আর যখন
জঙ্গলে শিকার করতে নামে তখন তার গর্জনে শিকার ভয়ে আতঙ্ক হয়ে যায়। হা হা হা। আকাশের এরকম কথা শুনে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট আকাশের কোথায় কিছুটা ভয় পায়, কারণ এই জঙ্গলে এখানে কারোর আসার সাহস তো দূরের কথা, এখানে কোনো মানুষ আসলে নিমিষেই তার অস্তিত্ব হারিয়ে যায়। আকাশকে দেখে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, কে 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 তুমি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাধারণ মানুষ না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জঙ্গলে কোনো সাধারণ মানুষ আসতে পারে না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো সাধারণ মানুষ না। তুমি আসলে কে বলো? যে কোনো অ্যাসিস্ট্যান্ট এরকম ভয় পাওয়া দেখে মাহিম তার কাছে গিয়ে কানে কানে ফিসফিস করে কিছু একটা বলে, যা শুনে যে একজন অ্যাসিস্ট্যান্টের ভয়ে আতঙ্ক হয়ে যাওয়ার অবস্থা। জ্যাকসনে অ্যাসিস্ট্যান্ট তখন মাহিম আর আকাশকে একটা গুপ্ত রুমে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর আকাশ আর মায়ের চারদিকটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে, আর এইদিকে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট দুটো রোবটের কাছে গিয়ে আকাশ আর মাহিমের উদ্দেশ্যে বলে উঠল, ওই যে দেখছো দুটো রোবট, হ্যাঁ ওই দুটো রোবট সায়েন্টিস্ট বানিয়েছিল। খুব ভয়ঙ্কর এবং শক্তিশালী, এতটাই ভয়ঙ্কর যে নিমেষের মধ্যে 100 জন মানুষকে খতম করে দিতে পারে। শুধু তাই নয়, এই দুটির ওপর যদি একবার কারোর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এই দুইটি রোবট থামানো তো দূরের কথা, পুরো পৃথিবী ধ্বংস করা উপক্রম চলে যাবে। জ্যাকসনের অ্যাসিস্ট্যান্টের কথা শুনে মাহিম সে দুটো রোবটের কাছে গিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। রোবট দুটো একদম মানুষের মতো দেখতে এবং খুবই ভয়ঙ্কর। মাহিম আরও কিছু পর্যবেক্ষণ করলে রোবট দুটোকে এমন সময় অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, দীর্ঘ 17 বছর ধরে এই রোবট দুটোকে কারোর নিয়ন্ত্রণে আনতে পারেনি কেউ। শুধু তাই নয়, এই দুটো রোবট এখন বন্ধ হয়ে আছে দীর্ঘ 17 বছর ধরে। এই রোবট দুটো এখনো বন্ধ হয়ে পড়ে আছে। এই দুটো রোবট শুধু ওপেন হবে দুইজনের শরীরের ফিঙ্গারপ্রিন্ট। এই যে দেখছো এই ডান পাশের রোবটটা, এটি জ্যাকেট সায়েন্টিস্ট এর শরীরের ফিঙ্গারপ্রিন্টের অস্তিত্ব জোরে আছে। কেবল জ্যাকেট সায়েন্টিস্টের ফিঙ্গারপ্রিন্টই এই রোবটটি ওপেন হবে। আর বাম পাশের রোবট আর একজনের, তবে ওনার নাম আমি জানি না, কেবল জ্যাকেট সায়েন্টিস্ট জানে। তবে রিয়েকশন সায়েন্টিস্ট স্যারের মুখে শুনেছি তার বন্ধু ফিঙ্গারপ্রিন্টে। মাহিম রোবট দুটোকে স্পর্শ করতে যাবে, তখনই জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, দাঁড়াও, কি করছো? কি ভুলে ওই রোবট দুটোকে স্পর্শ করো না, কারণ ওইটা ইলেকট্রনিক সিস্টেম। আজ পর্যন্ত আমি এই রোবট দুটোকে স্পর্শ করিনি, কারণ ওই রোবট দুটো ইলেকট্রনিক সিস্টেম আছে। যদি কেউ স্পর্শ করে তাহলে নিমেষে সে ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আকাশ আর মাহিম এই কথাগুলো শোনার পর আকাশ মাহিমকে ইশারায় কিছু বুঝিয়ে দেয়। মাহিম তা বোঝাতে পেরে মাহিম ওখানে থাকা একটি কম্পিউটারের সামনে বসে পড়ে। এরপর মাহিম সেই পেন ড্রাইভটি জ্যাকসনের সায়েন্টিস্টদের হাত হতে নিয়ে একটি ডিভাইসে লাগিয়ে তার কাজ করতে লাগলো। এভাবে প্রায় সময় ধরে কম্পিউটারে কিবোর্ড টাইপ করতে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে 1 ঘন্টা কাজ করার পর মাহিম এখান থেকে উঠে রোবট দুটির কাছে গিয়ে স্পর্শ করে। এটা দেখে জ্যাকসনের সায়েন্টিস্ট অবাক হয়ে বলে উঠল, এটা কি করে সম্ভব? তোমরা এটা কি করে করলে? আজ আমি এই দুটো রোবটকে ইলেকট্রনিক সিস্টেম বন্ধ করতে পারিনি, আর তোমরা কি করে করলে এটা? রাজা তার রাজ্যকে জয় করতে আসে, কিন্তু রাজার সিংহাসন থেকে সরাতে হলে রাজার লড়াই সম্পর্কে জানতে হবে। হা হা হা। আকাশের এই কথা শুনে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট কিছু বলতে নেবে তার আগেই মাহিম তার আকাশ সেই রোবট দুটোকে ধরে বাইরে নিয়ে আসে এবং একটি নির্জন জায়গায় নিয়ে সেই রোবটটাকে ফেলে দেয়। এরপর মাহিম তার ল্যাপটপটা হাতে নিয়ে যায়। প্রায় 1 কিলোমিটার দূর থেকে কিবোর্ড টাইপ করতে থাকে। প্রায় 20 মিনিট পর সেখানে একটি বোমা বিস্ফোরণ হয়। সেই সাথে সেই রোবট দুটোর অস্তিত্ব বিলীন হয়ে যায়। থেকে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট রেগে গিয়ে মাহিম আর আকাশকে বলতে লাগলো, আরে এটা কি করলে তোমরা? তোমরা জানো তোমরা কি করেছো? এই দুটো রোবট কি না ধ্বংস করে দিলে। এখন না জানি যে একজন দাঁড়াতে পারলে কি করবে। আমায় তোমরা এটা কি করলে? তোমাদের আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট এই বলে আকাশ আর মাহিমকে কিছু বলতে যাবে, তখন আকাশ তার পায়ে একটা লাথি মারে। এতটাই জোরে মারে যে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট দূরে গিয়ে ছিটকে পড়ে। আকাশ
তার কাছে গিয়ে বলে উঠল, আমরা যেটা করেছি সেটা এই দেশের জন্য। আমি চাইলে আমি এই রোবট দুটো আমার নিয়ন্ত্রণে রাখতে পারতাম, কিন্তু আমি এটা করতে পারবো না, কারণ আমি একজনকে কথা দিয়েছি। তাই আমি এই রোবট দুটো ধ্বংস করে দিয়েছি। সিংহাসন আর রাজ্য, এই দুটো সে ক্ষমতার অংশীদার, যেটা কেবল আমি নিতে পারি। আমি চাইলে তোকে এখানে শেষ করে দিতে পারি, কিন্তু করব না, কারণ নাই বললাম। এখন এখান থেকে চলে যা। আকাশ এই কথা শুনিয়ে জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ আকাশের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। এতটাই ভয়ঙ্কর লাগছিল যে একজনের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে খুবই ঘাবড়ে গিয়েছিল। তাই জ্যাকসনের অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে সেখানে কিছু না বলেই সেই জায়গা ত্যাগ করে এরপর আকাশ আর মাহিম তারা জঙ্গল থেকে বেরিয়ে যায় এবং আকাশ আর মাহিম তাদের গাড়ির কাছে এসে গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে মাহিম ড্রাইভ করছে আর অন্য পাশে আকাশ বসে আছে। কিছুক্ষণ পর হঠাৎ করে আকাশের ফোনটা বেজে ওঠে। আকাশ ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে, আকাশ, চিনতে পেরেছো আমায়? ওপাশের লোকটির কথা শুনে আকাশ অনেকটাই রেগে যায়। কেন রেগে গেল আকাশ কিছু বুঝতে পারছে না। তাই তো গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন। চলুন এরপর কি হয় তা দেখি। ওপাশের কথা শুনে আকাশ রাগান্বিত গলায় বলে উঠল, মৃণাল, তোর এত বড় সাহস, তুই আমারে ফোন দিয়েছিস? আরে আকাশ, তুমি এত রেগে যাচ্ছ কেন? এখনো তোর আগের কিছুই হয়নি। তুমি হয়তো ভুলে গেছো আকাশ, তোমার ঘরের রানী এখন আমার। আয়েশার সাথে তুই কি করছিস? আর ওকে তুই কিডন্যাপ করেছিস? তোর এত বড় সাহস! আর তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না। সেদিন তোকে আমি ছেড়ে দিয়ে ভুল করেছিলাম রে, আজ তোকে আমি ছাড়বো না। আমার আয়েশার যদি কিছু হয়, তোর এমন ভয়াবহ মৃত্যু হবে যে সারা জীবন মনে রাখবি। ওই চুপ, একদম চুপ। জোরে দৌড়রানীকে বাঁচাতে চাস তাহলে এই ঠিকানায় চলে আয়। হা হা হা। তোর রানী তো দেখতে একদম জোস, একদম হট মাল। কি ফিগার রে তোর রানী! দেখ মৃণাল, তোর শত্রুতা আমার সাথে। আয়েশাকে ছেড়ে দে। ওর যদি কিছু একটা হয়ে যায়, তোকে আমি কি করবো আমি নিজেও জানি না। ওকে ছেড়ে দে এখনই। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো। কখনোই না। মনে আছে 1 বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি? আজ তোকে আমি শেষ করে ফেলবো। যদি 1 ঘন্টার মধ্যে এই ঠিকানায় না আসিস তাহলে তোর রানীকে তুই চিরতরে হারিয়ে ফেলবি। এই বলে কলটি ওপাশ থেকে কেটে দেয়। এতক্ষণ ধরে মাহিম ড্রাইভিং সিটে ড্রাইভ করছিল আর আকাশের কথাগুলো শুনছিল। মৃণাল নামটা শুনে মাহিম বলে উঠল, কি হয়েছে আকাশ? আর তোকে কে কল দিয়েছিল? আর এই মৃণালটা কে? কোন মিলানের কথা বলছিস তুই? মাহিম, তোর মনে আছে 1 বছর আগে একটি মিশনে গিয়েছিলাম? এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান ছিল রিজাত খান, মনে আছে? ওই দিন মিশনে ওকে আমরা মেরে ফেলেছিলাম। ড্রাগ পাচারকারীদের সাথে যুক্ত ছিল। সেদিন ভাগ্যক্রমে ওনার ছেলে মৃণাল বেঁচে যায়, কিন্তু জানি না ও কার দিকে চোখ তুলেছে। ওর শুধু চোখ নয়, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো যদি আমার আয়েশার ক্ষতি করে। মাহিম, তুই এক কাজ কর, আয়েশার রকেটের ভিতরে যে ট্রেগার আছে দেখ আয়েশার লোকেশন এখন কোথায় দেখাচ্ছে। খুব তাড়াতাড়ি আমাদের যেতে হবে ওখানে। মাহিম গাড়ি থামিয়ে ড্রাইভিং সিটে উঠে গিয়ে এরপর আকাশ ড্রাইভিং সিটে বসে। তারপর মাহিম পাশের সিটে বসে তার ল্যাপটপে কিবোর্ডে টাইপ করতে থাকে। আয়েশার লোকেশন জানার চেষ্টা করছে, কিন্তু কিছু সময় পর আয়েশার লোকেশন পেয়ে যায় মাহিম। দেখতে পায় ওদের থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভেতর দেখাচ্ছে। তাই আকাশের উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, আয়েশা ভাবির লোকেশন এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে দেখাচ্ছে। আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। মাহিমের কথা শুনে আকাশ তার গাড়ির স্পিড আরও জোরে বাড়িয়ে দেয়। অন্যদিকে অন্ধকার রুমে উপরে হলদে লাইট শার্ট ওয়াটার বাল্ব জ্বলছে। কিছু সময় পর লাইটটা জ্বলে উঠল। চেয়ারের সাথে বেঁধে রেখেছে একটি মেয়েকে। হ্যাঁ, এই মেয়েটি আর কেউ না, আয়েশা। হঠাৎ ফিরাতেই আয়েশার জ্ঞান ফিরে আসে এবং আয়েশা চোখ মেলে পিটপিট করে দেখতে থাকে চারিদিকে। আশার অনুভব করে তার হাত পা বেঁধে রেখেছে। আয়েশা বুঝতে পেরে সামনের দিকে তাকাতেই
একজন ব্যক্তিকে দেখে আয়েশা চিনতে পারতেছে না, কারণ লোকটিকে সে আগে কখনো দেখেনি। তাই আয়েশা বলে উঠল লোকটিকে, এ কারা আপনারা? আর আমাকে এভাবে ধরে এনে আমাকে বেঁধে রেখেছেন কেন? আপনারা কি চান বলুন আমাকে? এভাবে ধরে এনেছেন কেন? আমি কি করেছি? আপনাদের আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? হ্যাঁ ছেড়ে দেব। ওই তোরা শুনেছিস? ওকে নাকি ছেড়ে দেব। তোকে আমি এখানে ছেড়ে দেওয়ার জন্য এনেছি। আমার যাকে দরকার সে আসুক, তারপর নাই তোকে ছাড়বো। নাকি তোরা সাথে কি করব সেটা নয় পরে দেখাবো। দেখুন, আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে ছেড়ে দিন। ওই চুপ, একদম চুপ। আর একটা কথা বললে তোকে এখানে কি করব সেটা তুই ভাবতেও পারবি না। তাই চুপচাপ এখানে থাক, নয়তো। মৃণালের কথা শুনে আয়েশা আর কিছু বলল না, অনেক ভয় পেয়ে আছে। আয়েশা অন্যদিকে অফিসার ফাহিম এই জঙ্গলে এসে পৌঁছায়, যেখানে যায় আনার রাফির লাশ পেয়েছিল। অফিসার ফাহিম সেই জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ অফিসার ফাহিম মনে মনে ভাবতে লাগলো, এই জঙ্গলের ভেতর কিছু তো একটা আছে। তাই অফিসার হয়ে গভীর জঙ্গলের ভেতর ঢুকে পড়ল, সাথে কিছু পুলিশ অফিসারও আছে। গভীর জঙ্গল পরিবেশটা যেন থমথমে করে তুলেছে। গোধূলি বেলা শেষ করে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে হালকা অন্ধকারে ছেয়ে গেছে, একটু পর যেন অন্ধকারে আবৃত হবে জঙ্গলে। অফিসার ফাহিম জঙ্গলের ভেতর প্রবেশ করতে করতে কিছু দূর যেতেই একটি পুরনো বাড়ি দেখতে পায়। বাড়িটি দেখে মনে হচ্ছে বেশ পুরনো এবং অনেক বছর ধরে এই জঙ্গলে পড়ে রয়েছে। অফিসার ফাহিম আশেপাশে খুব ভালো করেই দেখতে থাকে। অফিসার ফাহিম মনে মনে সিদ্ধান্ত নেয় সে এই বাড়ির ভেতর প্রবেশ করবে। তাই অফিসার ফাহিম সাথে থাকা কিছু পুলিশ অফিসারদের উদ্দেশ্য করে বলে উঠল, তোমরা এক কাজ করো, তোমরা এই বাড়ির আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করো আর দেখো কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। আমি ততক্ষণে বাড়ির ভিতরে কোনো ক্লু খুঁজে পাই কিনা সেটা দেখছি। অফিসার ফাহিমের এই কথা শুনে ওপাশ থেকে একজন পুলিশ অফিসার বলে উঠল ফাহিমের উদ্দেশ্যে, স্যার এই বাড়ির ভিতরে একা যাওয়া ঠিক হবে কি? স্যার না মানে বলছিলাম আমি কি আপনার সাথে আসবো? অফিসার ফাহিম পুলিশ অফিসারের কথা শুনে অফিসার ফাহিম পুলিশ অফিসারটির উদ্দেশ্যে বলে উঠল, আসো। তারপর অফিসার ফাহিম আর একজন পুলিশ অফিসার বাড়ির ভেতরের দিকে এগোতে থাকে। তারা এগোতে এগোতে বাড়ির ভেতরে প্রবেশ করতেই তারা দুজন এটা যেন মোটেও প্রস্তুত ছিল না, কেননা বাড়ির ভেতর অনেকগুলো লাশ পড়ে আছে এবং সেই লাশগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তাই অফিসার ফাহিম তার মুখে মাস্ক পরে নেয়। লাশগুলোকে দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে এখানে পড়ে আছে, তাই এত বিস্তৃত দুর্গন্ধ। অফিসার একজন পুলিশ অফিসারের উদ্দেশ্যে কিছু চোখের ইশারায় বুঝিয়ে দিল কি করতে হবে। পুলিশ অফিসারটি বুঝতে পেরে সেইখান থেকে অন্য একটি রুমে চলে যায়। আর অফিসার ফাহিম উপরে চলে আসলে আপনাদের বলতেই ভুলে গেছি, বাসাটা হচ্ছে 2 তলা। তাই অফিসার ফাহিম উপরের দিকে যেতেই দেখতে পায় চারিদিকে শুধু লাশ আর লাশ। তবে এই লাশগুলো দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগের। অফিসার ফাহিম রুমটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ এমন সময় একজন পুলিশ অফিসার এসে বলে উঠল ফাহিমের উদ্দেশ্যে, স্যার তাড়াতাড়ি নিচে চলুন। স্যার নিচের রুমে যা দেখেছি তা আপনি কল্পনাও করতে পারবেন না। স্যার কি আছে নিচের রুমে? স্যার নিচের রুমে বিভিন্ন ধরনের ড্রাগস, ইয়াবা এবং বিভিন্ন ধরনের অস্ত্র আছে স্যার, যেগুলো আমরা কখনো চোখেই দেখিনি স্যার। পুলিশ অফিসারের কথা শুনে অফিসার ফাহিম সেখান থেকে সেই রুমে চলে যায়। এসে দেখতে পায় হ্যাঁ সত্যি ড্রাগস, ইয়াবা, বিভিন্ন ধরনের অস্ত্র, নিষাদ্রব্য জাতীয় সব একসাথে সাজিয়ে রাখা আছে। তাই অফিসার ফাহিম পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা কাজ করো, এই বিভিন্ন ধরনের অস্ত্রগুলোকে তোমরা পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। আর সাথে যে বোমগুলো আমাদের গাড়িতে আছে ওই বোমগুলো নিয়ে আসো, খুব তাড়াতাড়ি, দ্রুত করো। অফিসার ফাহিমের কথা অনুযায়ী সেই অস্ত্রগুলো বাহিরে বের করে তাদের গাড়িতে উঠিয়ে নেয় এবং তাদের গাড়িতে যে বোমাগুলো ছিল
বোমাগুলো বাড়ির ভেতরে লাগিয়ে দেয় এবং টাইমিং সেট করে দেয়। এরপর তারা এখান থেকে চলে আসে গাড়ির কাছে। এরপর সবাই গাড়িতে উঠেই অফিসার ফাহিম তার হাতে থাকা রিমোটের বাটনটা চাপ দিতেই হঠাৎ করে সেই বাড়িটি নিমিষেই ধ্বংস হয়ে যায়। অন্যদিকে আকাশ আর মাহিম আয়েশার লোকেশনে পৌঁছাতেই ওরা একটা বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই ওপাশ থেকে মিনাল বলে উঠল, ওয়েলকাম মিস্টার আকাশ, ওয়েলকাম। এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। তা আমার রাজ্যে তোমাকে স্বাগত। 1 ঘন্টার সময় দিয়েছি, কিন্তু তুমি কি জিনিস বলো তো, 35 মিনিটেই এত তাড়াতাড়ি পৌঁছে গেলে? মানতে হবে বস, মানতে হবে। আমি যেখানে যাই পুরো 10 জনকে কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখি, আর সেখানে সময় তো শুধু আমার অস্তিত্ব কোথায় সেটা বুঝিয়ে দেয়। এখন বল আমার আয়শা কোথায়? ওকে কোথায় রেখেছিস? ওকে আমার কাছে নিয়ে আয় খুব তাড়াতাড়ি, নয়তো তোর আজকের মৃত্যুটা এমন ভয়াবহ হবে যে। আকাশের এই কথা শুনে মিনাল কিছুটা মুখে হাসি বজায় রেখে আকাশের উদ্দেশ্যে বলে উঠল, দেখি তুই কি করতে পারিস। আরে ওই দিকে দেখ, তোর রানী। দেখেছিস? আকাশ, তুমি এসেছো? আকাশ, ওরা আমাকে এখানে তুলে নিয়ে এসেছে। আকাশ, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আকাশ, তোদের এত বড় সাহস, আজ তোদের সব কয়টাকে আমি এক এক করে মারবো। ওই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছিস? ওকে মার। মিনালের এই কথা শুনে মিনালের লোকজন আকাশের উপর ঝাঁপিয়ে পড়তে নিলেই কোথায় থেকে স্নাইপারের গুলি সেই লোকগুলোর কারোর মাথায় তো কারোর বুকে এসে লাগে। তারা সব কয়টা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আকাশ ওখানে একটা লোহার পায়ে হাতে নিয়ে সব কয়টাকে বিতরণ পেটাতে থাকে। কিছু সময় পর সব কয়টাকে আধমরা করে রেখে দেয় আকাশ। শুধু বেঁচে আছে মিনাল। আকাশ মিনালের কাছে গিয়ে লোহার পাইপটা হাতে নিয়ে যেই না মারতে যাবে, তখনই একজন লোক এসে আয়েশার গলায় ছুরি চেপে ধরে। আকাশ আয়েশার দিকে ঘুরতেই মিনাল একটি লোহার রড হাতে নিয়ে আকাশের কাঁধ বরাবর সজোরে এক বাড়ি মারে। আকাশ একটু দূরে ছিটকে পড়তে সেখানে চিৎকার করে ওঠে, আর মিনাল তার হাতে থাকা রডটি ঘোরাতে ঘোরাতে আকাশের কাছে এসে বলতে লাগলো, কি ভেবেছিলি আমি তোর কাছে আত্মসমর্পণ করব? মনে আছে 1 বছর আগে তুই আমার বাবাকে আমার ওই চোখের সামনে মেরেছিলি? তখন আমারও অনেক কষ্ট হয়েছিল। আমার বাবাকে মেরেছিস, আজ তোকে মেরে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। ওদিকে আয়েশা কাছে আর বলছে ওকে ছেড়ে দেওয়ার জন্য। আর আকাশ তখনও উচ্চস্বরে হাসতে হাসতে মিনালের উদ্দেশ্যে বলে উঠল, তুই হয়তো জঙ্গলে সিংহকে দেখেছিস, কিন্তু সিংহ শক্তি আর গর্জন কতটা ভয়াবহ সেটা তুই দেখিসনি। কিন্তু সেটা আজ তোকে বোঝাবো। সিংহ একাই তার শিকারকে শিকার করে। এই বলে আকাশ সেখানে একটি ছোট্ট ছোট্ট ফল কাটা ছুরি দেখতে পায়। ছুরিটা হাতে নিয়ে যে লোকটি আয়েশার গলায় ছুরি ধরেছিল, আকাশ ছুরিটি লোকটির কপাল বরাবর ছুরি দেয়। লোকটি সেখানেই ছটফট করতে করতে মারা যায়। পাশে থাকা লোহার পাইপটা হাতে নিয়ে মৃণালের মাথায় সজোরে এক বাড়ি দিছে। এই মৃণাল চিৎকার করে ওঠে, সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সেখানে কিছু সময় পর মাহিম প্রবেশ করে দেখতে পায় সব কটা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাহিম আয়েশার কাছে গিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিতেই আয়েশা দৌড়ে আকাশের কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে আকাশ মাহিমকে চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে দেয়। মাহিম বুঝে যায় তাকে কি করতে হবে, তাই মাহিম মিনালের লাশটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে আকাশ আয়েশাকে সান্ত্বনা দিচ্ছে, আরে পাগলি, দেখো আমি তো চলে এসেছি। আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। কান্না করো না প্লিজ, কান্না করো না। আকাশ আয়েশাকে সান্ত্বনা দিতে থাকে আর আয়েশা এইদিকে কান্না করতে থাকে। আকাশ আয়েশাকে কোলে তুলে নিয়ে বাহিরে বেরিয়ে যায়। এইদিকে এমপি শরীয়ত খান রাগে কিচকিচ করতে করতে বলে উঠল, হ্যাঁ, এবারও ওই বস্তির জায়গাটা হাত থেকে চলে গেল। ছাড়বো না আদনান, তোকে আমি ছাড়বো না। তোর জন্য আমার সব সাম্রাজ্য একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, তোকে আমি ছাড়বো না।
তোর এই দেশের প্রধানমন্ত্রী আন্তাজি তার রাস্তা থেকে সরিয়ে ফেলবো, তারপর তোর ব্যবস্থা নেব। হঠাৎ করে সেখানে উপস্থিত হয় এমপির ডান হাত বাবলু। এমপির কাছে এসে বলে উঠল, বস, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে বস। হঠাৎ এমপির ঘোর কাটে তার ডান শুনে। বাবলুর কথা শুনে ভ্রু কুঁচকে বাবলুর উদ্দেশ্যে বলে উঠল, কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি বল। বস, জঙ্গলে আমাদের যে পুরনো বাড়িটা আছে ওই বাড়িতে অনেকগুলো ড্রাগস, ইয়াবা আর বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। সেই অস্ত্রগুলো পুলিশ আত্মসাৎ করে নিয়ে গেছে আর ওই জায়গাটা বোম মেরে ধ্বংস করে দিয়েছে। সাথে করে আমাদের ড্রাগ, ইয়াবা, বিভিন্ন ধরনের মালগুলো নষ্ট করে দিয়েছে পুলিশ অফিসারগুলো। শুধু তাই নয়, ওগুলোর অস্তিত্ব বিলীন করে ফেলছে বস। এখন কি করব আমরা? বাবলুর মুখে এই কথা শুনে এমপি শরীয়ত খান রাগে গজগজ করতে করতে বাবলুর উদ্দেশ্যে বলে উঠল, কি বললি? ওই মালগুলো পুলিশের লোক ধ্বংস করে দিয়েছে? কে করেছে? কিন্তু আমি ভাবছি ওরা ওই জায়গার সন্ধান কি করে পেল? নিশ্চয়ই আমাদের মধ্যে এখান থেকে কেউ লিক করেছে, তা না হলে ওরা জানলো কি করে? এমপি মুখে এই কথা শুনে আশেপাশে লোকজন সবাই ভয় পেতে লাগলো, কারণ এমপি তো অনেক রেগে আছে, তার ওপরে তাদেরকে সন্দেহ করছে। ঠিক তখনই এমপির বাসায় একজনের আগমন ঘটলো। সে আর কেউ নেই, কবির সর্দার। কবির সর্দার এমপির কাছে গিয়ে এমপির উদ্দেশ্যে বলে উঠল, অনেকদিন পর এমপি, তোমার সাথে দেখা হলো, দেখা হয়ে অনেক ভালো লাগলো। তা এবার বলো, আমাকে এখানে ডেকে আনার কারণ কি? কেন রেগে আছি সেটা হয়তো তুমি জানো না, জানলে তুমি কি করবে সেটা তো তুমিও নিজেও জানো না। কারণ জঙ্গলে যে আমাদের পুরনো বাড়িটা আছে ওই বাড়িটা প্রশাসনের লোকেরা খবর পেয়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, সাথে 10 কোটি টাকার মাল, ড্রাগ, ইয়াবা, অস্ত্র সব ধ্বংস করে দিয়েছে। কি এত বড় সাহস আমাদের সাম্রাজ্যের দিকে হাত দেয়? তার হাত কেটে টুকরো টুকরো করে ফেলবো। 10 কোটি টাকার মাল সব নষ্ট করে দিয়েছে, এত বড় সাহস! আরে রিল্যাক্স কবির, রিল্যাক্স। এত উত্তেজিত হয়ে লাভ নেই। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের সাম্রাজ্য আরও দ্বিগুণ হতে হবে। আমাদের এই দেশের প্রধানমন্ত্রী আমজাদ সাহেবকে তার রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, তবে আমাদের এই সাম্রাজ্য দ্বিগুণ হবে। ওর আসনে আমি বসবো, তখন ক্ষমতা আর রাজ্য এ দুটোই আমার হাতের মুঠোয় থাকবে। ওরা দুজন পরিকল্পনা করতে থাকে কিভাবে দেশের প্রধানমন্ত্রীকে ধ্বংস করবে, আর এইদিকে কোবরা কিং ড্রিঙ্কস করছিল। ওরা তখনই 3 জন ছেলে আসে কোবরা কিং এর কাছে। 3 জন ছেলের মধ্যে একজন ছেলে বলে উঠল। ছেলেটির এই কথা শুনে কোবরা কিং ক্ষেপে যায় এবং তার হাতে একটা চাইনিজ কুড়াল নিয়ে 3 জন ছেলের কাছে এসে সেই ছেলে 3 জনের ঘাড় থেকে মাথাগুলো আলাদা করে দিয়ে রেগে গিয়ে বলে উঠল। কোবরা কিং এর ভয়ঙ্কর রূপ দেখে ওখানকার ছেলেপেলেরা ভয়ে সেখান থেকে চলে যায়। আর এই দিকে হাসপাতালে একজন বয়স্ক লোক পিটপিট করে চোখ খুলতেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করে ঠিক সেই সময় একজন নার্স এসে দেখে রোগীর জ্ঞান ফিরেছে। বাইরে গিয়ে তার পরিবারকে বলে রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে এখন দেখা করতে পারেন। আপনারা আবার কি ভাবছেন এই বয়স্ক লোকটা আবার কে? এটা আর কেউ না, এটা জ্যাকসন দ্য সায়েন্টিস্ট। কেবিনের ভেতরে একজন বয়স্ক মহিলা আর একজন ছেলে প্রবেশ করে। জ্যাকসনের কাছে গিয়ে জ্যাকসনের ছেলে রায়ান বলে উঠল, আমরা এখন কোথায় আছি? জ্যাকসনের এই কথা শুনে তখন তার স্ত্রী শাইমা বেগম বলে উঠল, তুমি এখন বাংলাদেশে আছো। আমি আর আরিয়ান যদি ওই সময় তোমাকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে না আনতাম তাহলে ওরা তোমায় মেরে ফেলতো। ওখানে তোমার ল্যাবে ওরা আগুন লাগিয়ে দিয়েছে। বিগত 17 বছর ধরে আমি কোবরা কিংয়ের চোখের আড়াল হয়ে আছি, কিন্তু কখনো ও বুঝতে পারিনি যে আমি ওর দেশে থেকে ওর সাথে মাইন্ডে খেলেছি। কিন্তু ওর একটাই উদ্দেশ্য ছিল, আজ থেকে বিগত 17 বছর আগে আমি 2টি রোবট তৈরি করেছিলাম, কিন্তু ওই রোবট দুটি এতটাই শক্তিশালী যে সেটা আমি আর আমার বন্ধু আফজাল সাহেবের পুরো শরীরের অস্তিত্ব জুড়ে। ওই রোবট আমি তৈরি করেছি, আর একবার যদি আমি কোবরা কিংয়ের হাতে পড়ি তাহলে আমার বানানো রোবট দুটো তার আয়ত্তে থেকে চলে যাবে। আর একবার যদি তার আয়ত্তটা চলে যায় তাহলে ও এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, কারণ ওই রোবট দুটি হচ্ছে সর্বশক্তিমান। এবং ওই রোবটের সকল কিছু ইনফরমেশন আমি একটা পেন ড্রাইভে কপি করে আমি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে গোপনভাবে রেখেছিলাম। কিন্তু তখন জানতে পারি আমার অ্যাসিস্ট্যান্টকে কোনো সন্ত্রাসী মেরে ফেলেছে, আর ওই পেন ড্রাইভটা হয়তো এতক্ষণে তার হাতে চলে গিয়েছে। ওই পেন ড্রাইভটা ভেবে ওই রোবট দুটো ইনফরমেশন নেই। ওই পেন ড্রাইভে পুরো 600 কোটি টাকা আছে, যেটা আমি কোবরা কিংয়ের অ্যাকাউন্ট থেকে হ্যাক করেছিলাম।
এবং সেই 600 কোটি টাকা এই পেন ড্রাইভ এই সমস্ত অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আর সেই 600 কোটি টাকা সেই পেন ড্রাইভে আছে। আমার মনে হচ্ছে আমার বন্ধু আমজাদের উপর হামলা হতে চলেছে। আমার বিশ্বাস ওই কোবরা কিং আমজাদকে তার জায়গা থেকে সরিয়ে ফেলার চিন্তা করছে। যদি একবার আমজাদ সাহেবকে ওর রাস্তা থেকে সরিয়ে দেয় তাহলে গোটা বাংলাদেশ ওর হাতের মুঠোয় চলে যাবে, আর এটা আমি হতে দেব না। কারণ আমার বন্ধু আমজাদ সাহেব খুবই ভালো মানুষ, তাকে মারতে কোবরা কিং কোনো না কোনো চাল চালবে। তাই আমাকে খুব শীঘ্রই আমার বন্ধুর কাছে যেতে হবে। এতক্ষণ ধরে রায়ান ও রায়ানের স্ত্রী জ্যাকসনের সমস্ত কথাগুলো শুনছিল। এমন সময় রায়ান বলে উঠল, কিন্তু রায়হান, তুমি বুঝতে পারছো না, ওখানে যাওয়াটা খুবই জরুরি। কারণ কোবরা কিং খুব চালাক মাইন্ডের লোক। কারণ কোবরা কিং একবার যদি জানতে পারে আমরা এখানে আছি তাহলে ওর লোকেরা আমাদের উপর হামলা করতে পারে। তাই আমার একটু গুরুত্বপূর্ণ ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে আমরা নিরাপদে থাকবো। এখানে থাকলে কোবরা কিংয়ের লোকেরা যে কোনো সময় এখানে আসতে পারে। তাই তুমি আমাকে আমার ফ্ল্যাটে নিয়ে চলো, যেখানে গেলে আমরা বিপদমুক্ত থাকবো। এই মুহূর্তে আমাদের এখান থেকে বেরোনো উচিত, কারণ কোবরা কিং হয়তো এতক্ষণে জেনে গেছে আমরা এখানে আছি। আর হ্যাঁ, যাওয়ার সময় যে গাড়িতে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে, শুধু ওই একজন কাটকে বলো ও যেন জঙ্গলের দিকে নিয়ে যায়। ওই গাড়ির ভিতর লাগানো আছে কোবরা কিং, খুব চালাক। তাই তো ওই গাড়িতে ও লোকেরা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যাতে করে আমাদের লোকেশন সে খুঁজে পায়। যা বলছি খুব তাড়াতাড়ি করো রায়হান, হাতে সময় নেই। এতক্ষণে হয়তো ওরা প্রায় আমাদের কাছাকাছি চলে এসেছে। তুমি এক কাজ করো, খুব দ্রুত আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি বলছি কোথায় যেতে হবে। এরপর রায়ান তার বাবার কথা অনুযায়ী একজন গার্ডকে ফোন দিয়ে বলে জঙ্গলে নিয়ে গিয়ে ওই গাড়িটিকে বোম দিয়ে ধ্বংস করে দিতে। এরপর রায়হান তার বাবাকে নিয়ে অন্য একটা গাড়ি করে তার বাবার গোপন ফ্ল্যাটের দিকে রওনা দেয়। আর অন্যদিকে লতা বাইরে কান্না করছিল। হঠাৎ গেটের সামনে আকাশ আর আয়েশাকে দেখি লতা আয়েশার কাছে গিয়ে আয়েশাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে থাকে, ভাবি, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? ওই লোকগুলো তোমার কিছু করেনি তো? ওরা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল? আয়েশা লতার মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, আরে লতা, আমি ঠিক আছি, তুমি কান্না করছো কেন? এই দেখো, আমি ঠিক আছি, আমি এবার ফিরে এসেছি তো, দেখো আমার কিছু হয় নাই, তুমি কান্না করো না, তোমার ভাবি আছে তো তোমার সাথে। এরপর লতা আর তার ভাবি রুমে ঢুকতে আয়েশার মা বাবা পুরো ফ্যামিলির বাসার রুমে বসে আছে। সবাই চিন্তিত আয়েশাকে দেখে তার বাবা মা ছুটে এসে তাদের মেয়েকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, মা এসা, তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি করেনি তো? ওই লোকগুলো কারা তোকে তুলে নিয়ে গেছিল রে? মা বাবা, তোমরা কাঁদছো কেন? এই দেখো, তোমাদের মেয়ে ফিরে এসেছে তোমাদের কাছে, তোমাদের মেয়ের কিছু হয়নি, তোমরা কেঁদো না প্লিজ। আদনান কিছু সময়ের মধ্যে মনে হয়েছিল তার মেয়েটিকে সে চিরতরে হারিয়ে ফেলবে। এমন মনে হয়েছিল হঠাৎই আদনান সাহেব ডেকে আকাশ গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। মা, তুমি ভেতরে যাও, আর তুমি যেন আর বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? আর বের হলেও আকাশের সাথে বের হবে, কেমন? যাও, ভেতরে যাও। এরপর আয়েশা তার মা, শাশুড়ি, আম্মার সাথে রুমের ভেতরে চলে যায়। এইদিকে আদনান সাহেব আকাশের কাছে এসে বলতে লাগলো, আকাশকে আমার মেয়েকে কিডন্যাপ করেছিল, এত বড় সাহস আমার মেয়েকে কিডন্যাপ করেছিল। কিছুটা রাগী গলায় বলল আদনান সাহেব আকাশের উদ্দেশ্যে। আকাশ প্রত্যুত্তরে বলে উঠল, বড় আব্বু, আজ থেকে বিগত 1 বছর আগে রিয়াদ খান এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান ছিল। তার ছেলে মিনাল সে আয়েশাকে তুলে নিয়ে গিয়েছিল। রিয়াদ খান এই কথাটা শুনে আদনান সাহেবের জোয়ার শক্ত হয়ে যায়। শক্ত কেন? আদনান সাহেব লিজাত খানের কথা শুনে আদনান সাহেব এত রেগে গেল কেন? আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, এখন গল্পের সাথে সব বুঝতে পারবেন। চলুন গল্পের রাজা। অন্যদিকে অফিসার ফায়েদ খানা এসে কিছু ফাইল নিয়ে কাজ করছিল। হঠাৎ এমন সময় একজন পুলিশ অফিসার তার উদ্দেশ্যে বলে উঠল, স্যার, বাইরে একটা ঝামেলা হয়ে গেছে। প্রায় 20 থেকে 30 জন এসেছে থানার বাইরে। সবাই চিৎকার করে বলছে আমাদের ছেলে কিডন্যাপ হয়েছে, আমাদের ছেলেকে ফেরত চাই। স্যার, সবাই কিডন্যাপের কেস নিয়ে এসেছে। প্রায় 35 জন বাচ্চা কিডন্যাপ হয়েছে স্যার। পুলিশ অফিসারের এই কথা শুনে অফিসার ফাহিম বলে উঠল পুলিশ অফিসারের উদ্দেশ্যে, ওদেরকে ভিতরে আসতে বলো। অফিসার ফাহিমের কথা অনুযায়ী একজন পুলিশ অনুযায়ী গিয়ে তাদেরকে থানার ভেতরে আসতে বলে আর
থানার ভেতরে সবাই কান্নাকাটি করছে আর বলছে আমাদের বাচ্চাকে ফিরিয়ে দিন, যে করে হোক আমাদের বাচ্চা ফেরত চাই। এমন সময় অফিসার ফাহিম সবার উদ্দেশ্যে বলে উঠল, দেখুন, আপনারা একটু শান্ত হন। এবার বলুন, আপনাদের কাছে কি কোনো হুমকি কল বা মেসেজ এসেছিল? থাকলে আমাদের বিস্তারিত খুলে বলুন। তো ওপাশ থেকে একটি মহিলা কান্না করতে করতে বলে উঠল, হ্যাঁ স্যার, এসেছিল। তবে যারা কিডন্যাপ করেছে তারা আমাদের কাছ থেকে অনেক টাকা দাবি করেছে, আর এটাও বলেছে ওদেরকে যদি টাকা না দেই তাহলে আমাদের সন্তানকে ওরা মেরে ফেলবে। স্যার, আমার বাচ্চা, প্লিজ আমাদের বুকে ফিরিয়ে দিন, প্লিজ স্যার। এই বলে মহিলাটি কান্না করতে থাকে আর অফিসার ফাহিম সবাইকে শান্ত হতে বলে। এমন সময় অফিসার ফাহিম বলে উঠল, যে নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বারটা আমাদের দিন। আর অফিসার, এই নাম্বারের লোকেশন ট্র্যাক করে দেখুন এর লোকেশন কোথায় দেখাচ্ছে। একজন পুলিশ অফিসার কি উদ্দেশ্য করে বলল ফাহিম। তারপর একজন পুলিশ অফিসার ওই নাম্বারটা নিয়ে ট্র্যাক করে লোকেশন দেখতে থাকে। কিন্তু তারা কিছু সময় পর অফিসার ফাহিমের উদ্দেশ্যে একজন পুলিশ অফিসার বলে উঠল, স্যার, লোকেশন পেয়ে গেছি, তবে একটা সমস্যা হয়েছে স্যার। যেখানে লোকেশন দেখাচ্ছে ওই জায়গাটা খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর জায়গা। যেখানে বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছে ওই জায়গাটা একটি গভীর জঙ্গল, আর ওই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক। তাহলে তুমি এক কাজ করো, এই জঙ্গলে আমাদেরকে যেতে হবে ওই বাচ্চাগুলোকে কিডন্যাপিংয়ের হাত থেকে রক্ষা করতে। যতই ভয়ঙ্কর হোক না কেন, জঙ্গল থেকে আমাদের সেখানে যেতেই হবে। এটা আইনের কাজ, তাই আইনের কাজ আইন সফলভাবে করবে। গাড়ি বের করো, আমাদের ওখানে যেতে হবে। এই বলে পুলিশ অফিসার ফাহিম থানা থেকে বেরিয়ে তার গাড়িতে এসে উঠে বসে আর তার গন্তব্যের দিকে যদি থাকে। আর অন্যদিকে অন্ধকার রুমে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে একজন ব্যক্তি। হঠাৎ রুমটা অন্ধকার থেকে কিছুটা আলোকিত হয় আর সেই রুমে প্রবেশ করে দুজন ব্যক্তি। তারা দুজন তার সামনে এসে একজন একটা চেয়ার নিয়ে তার সামনে বসে পড়ে আর অপাশ থেকে মিনার কান্না জড়িত গলায় বলে উঠল, দেখ আকাশ, আমাকে প্লিজ ছেড়ে দে। আমি অনেক বড় ভুল করেছি, এমন ভুল আর জীবনে কখনো করব না। প্লিজ আমাকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, আমি এই দেশ থেকে অনেক দূরে কোথাও চলে যাব, আর এই দেশে আসবো না। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি অনেক বড় ভুল করছি। ছেড়ে দেব তোকে? ছেড়ে দেব না কি বলছিলি? আমার বউ হটমাল দেখতে না, এবার তুই দেখতে থাক আমি তোর সাথে কি করি। এই বলে আকাশ ফলকাটা একটি ছুরি হাতে নিয়ে মিনালের হাত বরাবর চালিয়ে দেয়। হাত দিয়ে রক্ত বের হতে থাকে। মিনালের কাটা স্থানে সেই জায়গায় শুকনো মরিচের গুঁড়া লাগিয়ে দেয়। মরিচের গুঁড়া দেওয়ার সাথে সাথে মিনাল চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমি আর জীবনেও এমন ভুল করব না। কিন্তু আকাশ তার কথা শোনে না। মিনালের সর্বশরীরে অনবরত শরীর আঘাত দিতে আছে। এমন সময় আকাশ বলে উঠল, তোকে ছেড়ে দেব কি ভেবেছিস? আজ থেকে 1 বছর আগে মনে পড়ে ভার্সিটির 9 জন মেয়েকে রেপ করে ধর্ষণ করে মেরে ফেলেছিলি? মনে পড়ছে? এসব কেন করলি এমন? ওরা তোর কি ক্ষতি করলো? মেয়েগুলোকে কেন মারলি বল? কি ক্ষতি করছিল তোর? তাদেরকে কেন ধর্ষণ করলি? এই বলে আকাশ তার হাতে থাকা একটি চাইনিজ কুড়াল নিয়ে মিনালের ঘাড় থেকে মাথাটা এক নিমিষে আলাদা করে দেয় আর মিনালের দেহটা ছটফট করতে থাকে। একটা সময় নিস্তেজ হয়ে যায়। এমন সময় আকাশ মাহিমের উদ্দেশ্যে বলে উঠল, মাহিমের মৃতদেহটা বাঘের খাঁচায় দিয়ে আয়। অনেকদিন, হ্যাঁ, ক্ষুধার্ত হয়ে আছে, আজ কি ইতি দিয়েছি তার ক্ষুধা মিটাবে। এরপর মাহিম আকাশের কথা মতো মৃণালের মৃতদেহটা বাঘের খাঁচায় ঢেলে দিতে ক্ষুধার্ত বাঘটা যেন হিংস্র নহে মৃণালের মৃতদেহটার উপর ঝাঁপিয়ে পড়ে আর খুবলে খেতে থাকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আর এইদিকে জঙ্গলের রাস্তা ঘন, জঙ্গল ঘুটঘুটে অন্ধকার, পরিবেশটা থমথমে হয়ে আছে। ঘন জঙ্গল ছুটে চলেছে, বেশ কয়েকটি গাড়িগুলো ছুটে চলেছে। গভীর জঙ্গলের রাস্তা দিয়ে প্রায় 20 মিনিট যাওয়ার পর গাড়িগুলো একটি উঁচু পাহাড় সমান জঙ্গলের ওপর উঠে এসে থেমে যায়।
গাড়ি থেকে কিছু লোক নেমে দাঁড়ায়। ওরা পাহাড় সমান জঙ্গলে এসে দাঁড়িয়ে থাকে। দুই দিকে দুটো পাহাড় ভাগ হয়ে আছে। হঠাৎ একটি লোক তার পকেট থেকে ছোট্ট একটি রিমোট বের করে সে রিমোটের একটি বাটন চাপ দিতে একটি ব্রিজের রাস্তা বেরিয়ে আসে। রাস্তা বেরিয়ে আসতেই লোকগুলো আবার গাড়িতে উঠে তাদের গাড়িগুলো স্টার্ট দিয়ে ওই রাস্তা দিয়ে অন্য পাহাড়ে গিয়ে থামে। আবার ওই লোকটি নিচে নেমে আবার রিমোটের বাটন চাপ দিতেই আবারও ঠিক আগের মতোই হয়ে যায়। দুটি পাহাড় একে অপরের আলাদা হয়ে যায়। হঠাৎ সেইখানে একটি লোকের আগমন ঘটে। হ্যাঁ, এই লোকটি আর কেউ নয়, তাদের বস জাফর উদ্দিন। এই জাফর উদ্দিন হোসেন এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানদের মধ্যে 4 নম্বরে। এই শহরের যতগুলো ড্রাগস এবার নারী পাচার, শিশু পাচার থেকে শুরু করে যতগুলো বেআইনি খারাপ কাজ আছে সব এর সাথে জড়িত আছে। এমন সময় জাফর উদ্দিন লোকগুলোর উদ্দেশ্যে বলে উঠল। জাফর উদ্দিনের এই কথা শুনে ওপাশ থেকে একটি লোক জাফর উদ্দিনের উদ্দেশ্যে বলে উঠল, না বস, কোনো সমস্যা হয়নি, বাচ্চাগুলো সব ঠিকঠাকভাবে এনেছি। আর বাকি গাড়িতে আছে ড্রাগস, ইয়াবাই আর বিভিন্ন ধরনের অস্ত্র, সব ঠিকঠাকভাবে এনেছি বস। আপনার কথা অনুযায়ী যেমনটা করতে বলেছেন ঠিক তেমনটাই করেছি। লোকটির কথাগুলো শুনে জাফর উদ্দিন একটু মুচকি হাসি দিয়ে লোকগুলোর উদ্দেশ্যে বলে উঠল। এই বলে জাফর উদ্দিন সেখান থেকে চলে যায়। অন্যদিকে হাসপাতালে কিছু গাড়ি এসে থামে। গাড়িগুলো থেকে কিছু লোক নেমে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। যে হাসপাতালে ছিল জ্যাকসন, লোকগুলোর জ্যাকসনের কেবিনের কাছে যেতেই দেখলো জ্যাকসন নেই। হঠাৎ করে সেই কেবিনের ভেতরে কোনো ডাক্তার প্রবেশ করতেই তাদেরকে দেখে ডাক্তার ভয় পেয়ে যায়। ওই লোকগুলোর মধ্যে একজন দলের লিডার ডাক্তারের কাছে এসে কর্কশ গলায় বলে উঠল, এই কেবিনে যে পেশেন্ট ছিল সে কোথায়? বল, সত্যি করে বল, নয়তো তোকে এখানেই মেরে দিয়ে যাব। বল, সত্যি করে বল, সে কোথায় গেল? বক্স জ্যাকসনের লোকেশন এখান থেকে কিছুটা দূরেই দেখাচ্ছে, প্রায় 8 কিলোমিটার দেখাচ্ছে। আমরা খুব শীঘ্রই জ্যাকসনকে ধরতে পারবো। লোকটির এমন কথা শুনে ডাক্তার ভয়ে ভয়ে বলে উঠল, আপনারা তাকে খুঁজতে এসেছেন, তিনি বিগত 3 ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে গেছে। হঠাৎ করে সেখানে আর একজন লোক এসে দলের লিডার টাইপের উদ্দেশ্যে বলে উঠল। লোকটির এই কথা শুনে দলের লিডার টাইপের লোকটি দেরি না করে সে হাসপাতাল থেকে তারা সবাই দ্রুত করে গাড়িতে উঠে পড়ে এবং সেই লোকেশনের উদ্দেশ্যে যেতে থাকে। আর অন্যদিকে আদনান সাহেব উপরে বসে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ এমন সময় বাসার ভেতর ফারিয়া প্রবেশ করে। আর অন্যদিকে মাহিম ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছিল। এমন সময় ফারিয়ার দিকে চোখ যেতেই মাহিম তীক্ষ্ণ দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত কান্না করেছে। মাহিম সে সব দিকে না তাকিয়ে খাবার খাওয়ার জন্য মনোযোগ দেয়। আর ওইদিকে আদনান 2 হাতে খবরের কাগজ হাতে নিয়ে খবর পড়ছিল। ঠিক এমন সময় ফারিয়াকে দেখে আদনান সাহেব ফারিয়াকে উদ্দেশ্য করে বলল, আরে ফারিয়া, তুমি কেমন আছো? আসো, বসো এখানে। জি বড় আব্বু, ভালো আছি। আপনি কেমন আছেন? আর আপনার শরীর কেমন আছে? আমি ভালো আছি। তোমার বাবা মা কবে আসবে সেটা কি জানিয়েছো? এবার তোমার বাবা মা আসলে তোমার জন্য মাহিমের বিয়েটা সেরে ফেলবো। আদনান সাহেবের মুখে ফারিয়ার বিয়ের কথা শুনে ফারিয়া একটু লজ্জা পেল। এইদিকে মাহিম খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। রুমে এসে তার ল্যাপটপটা ওপেন করে হঠাৎ এমন সময় মাহিমের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলে উঠল, মাহিম, তোর ফোনে একটি নাম্বার পাঠিয়েছি, ওই নাম্বারের লোকেশন ট্র্যাক করে দে। লোকেশন কোথায় দেখাচ্ছে, আর যত দ্রুত পারিস এখানে চলে আয়। এই বলে আকাশ ফোনটা কেটে দেয় আর তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তার ইমেল চেক করে একটি নাম্বার পায়। নাম্বারটা লোকেশন ট্র্যাক করতে থাকে। প্রায় 20 মিনিট পর লোকেশন পেয়ে যায়। মাহিম তার ল্যাপটপটা হাতে নিয়ে যে না বাইরে বেরোবে, তখনই রুমের সামনে ফারিয়াকে দেখতে পায়। ফারিয়াকে পাশ কাটিয়ে যেতে হবে। ফারিয়া তাকে আটকে বলতে লাগে, দাঁড়াও মাহিম, কোথায় যাচ্ছ তুমি? এটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। তুমি আমার সামনে থেকে সরো, আমাকে যেতে হবে। মাহিম, তুমি কি এখনো আমার উপর রেগে আছো?
আমি জানি আমি ভুল করেছি, কিন্তু প্লিজ আমাকে একটাবার ক্ষমা করে দাও। আমি তোমার এই ইগনোর করা নিতে পারছি না। আমাকে ইগনোর করো কেন? প্লিজ মাহিম, আমাকে একটাবার ক্ষমা করে দাও। সামনে থেকে সরো বলছি ফারিয়া, আমাকে যেতে হবে। এই বলে মাহিম ফারিয়াকে নিজের কাছ থেকে সরিয়ে বাইরে বেরিয়ে আসে আর মাহিম তার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। এইদিকে ফারিয়ার কান্না করতে করতে তার বাসায় চলে আসে ফারিয়া। আর এই দিকে প্রায় 20 মিনিট পর মাহিম আকাশের কাছে পৌঁছায়। আকাশ তখন দোকানে বসে চা খাচ্ছিল। হঠাৎ মাহিমের গাড়ি দেখে আকাশ মাহিমের গাড়িতে উঠে বসে আর মাহিম তার আকাশ তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। আর এইদিকে জঙ্গলের ভেতর কয়েকটি গাড়ি এসে উপস্থিত হয় এবং গাড়িগুলোতে বেশ কিছু লোক নামে। ওদের মধ্যে একজন লোক যার হাতে একটি ল্যাপটপ, ওই লোকটি দলের লিডার টাইপের উদ্দেশ্যে বলে উঠল, বস, আমাদের লোকেশন ওই যে সামনে দিকে যে গাড়িটা আছে ওই গাড়িতেই দেখাচ্ছে। মনে হচ্ছে ওই গাড়ির ভিতরে আছে ওরা। ওই তোরা এক কাজ কর, ওই গাড়িতে গিয়ে দেখ ওরা আছে কি না। আমাদের যে করেই হোক না কেন জ্যাকসনকে খুঁজে বার করতেই হবে। সব জানতে পারলে, বস জানতে পারলে একবারও আমরা তাদেরকে খুঁজে পাইনি তাহলে আমাদের সে মেরে ফেলবে। যা গিয়ে দেখ ওরা আছে কি না। দলের লিডারের কথা শুনে কয়েকজন লোক সেই গাড়ির কাছে চলে যেতেই হঠাৎ করেই সেখানে একটি বোমা বিস্ফোরণ হয়। সেখানে থাকা লোকগুলোর গাড়ি সহ ওই লোকগুলো সবাই ধ্বংস হয়ে যায়। আকস্মিকতায় এমন হওয়ায় দলের লিডার টাইপের লোকটি কিছু বুঝে উঠতে পারে না। এমন সময় দলের লিডার টাইপের লোকটি ফোনে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করে ওপাশ থেকে কোবরা কিং বলে উঠল, কিরে, কাজ কতদূর হলো? জ্যাকসনকে ধরতে পেরেছিস? ওকে যত দ্রুত পারিস ধরে আমার কাছে নিয়ে আয়। ওর কাছেই আমার 600 কোটি টাকা আছে। কোবরা কিং এর এই কথা শুনে দলের লিডার টাইপের লোকটি ভীষণ ভয় পেয়ে যায়। কথাগুলো শুনে, কারণ কোবরা কিং জানতে পারলে তার মৃত্যু অনিশ্চিত। ভয়ে ভয়ে লোকটি বলে উঠল, বস, আমরা যে একজনকে ধরতে পারিনি, আমাদের আসার আগেই সে পালিয়ে যায় আর আমরা তার লোকেশন দেখি জঙ্গলে চলে আসি। আর জঙ্গলে এসে এখানে একটা বোমা বিস্ফোরণ হয় আর আমাদের লোকগুলো এখন মারা গেছে, শুধু আমি বেঁচে আছি বস। ইয়া আহ 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 আর কিছু বলতে পারল না। কোথা থেকে SMS স্নাইপার গুলি এসে লোকটির বুক বরাবর লাগে আর লোকটি চিৎকার দিয়ে সেখানে মারা যায়। আর এদিকে কোবরা কিং তো অনেক রেগে যায়, কারণ তাকে ধরার একমাত্র এটাই সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা সে হাতছাড়া করে হয়ে গেল। কোবরা কিং রাগে গিজগিজ করতে করতে বলে উঠল, হ্যাঁ, ওদেরকে দিয়ে কিচ্ছু হবে না। ইচ্ছা করছে এখনই বাংলাদেশে গিয়ে তোদের সব কয়টাকে লাশ বানিয়ে দিতে। তবে জ্যাকসন, তুমি আর কত পালিয়ে বাঁচবে? আমার থেকে একদিন না একদিন ঠিকই তুমি আমার খাঁচায় বন্ধ হবে, আর সেই দিন হবে তোমার শেষ দিন। আমার 600 কোটি টাকা চেয়ে তোমার বাড়ানো সেই দুটো রোবট আমার কাছে ক্ষতি মূল্যবান। সেটা আমি গোটা পৃথিবীকে হাতির মতোই নিয়ে আনবো, তারপর আমি এই পৃথিবীতে রাজ করবো। হা হা হা। এই বলে কোবরা কিং হাসতে থাকে। আর অন্যদিকে একটি রুমটির কিছুটা অন্ধকার, আবার আধো আধো আলো রুমটিকে যেন এক থমথমে পরিবেশ করে তুলেছে। রুমটিতে তেমন কিছু আসবাবপত্র নেই বললেই চলে, শুধু আছি সামনেই কি বড় টেবিল, আর টেবিলের ওপর বেশ কিছু কম্পিউটার সামনেই আছে। একটি চেয়ারে বসে আছে একজন ব্যক্তি এবং চেয়ারে বসে থাকা ব্যক্তিটি মুচকি মুচকি হাসতে থাকে। আপনাদের খুব ইচ্ছে জানার লোকটিকে, তাহলে চলুন লোকটিকে জেনে আসি। লোকটি ফোনে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করতে ওপাশে একজন লোক বলে উঠল, জ্যাকসন স্যার, আপনার কথা অনুযায়ী কোবরা কিং এর যতগুলো লোক এবং যে গাড়িগুলোতে তারা এসেছিল তাদের সব ধ্বংস করে দিয়েছে। আর তাদের গাড়ির ভিতর অনেক কিছু অস্ত্র ছিল যেগুলো আমরা আপনার গোপন আস্তানায় রেখে দিছি, এবং ওই
লোকগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি স্যার। লোকটি এই কথা শুনে যে জ্যাকসন একটু মুচকি হাসি দিয়ে অতি উত্তরে লোকটির উদ্দেশ্যে বলে উঠল, গুড, অনেক ভালো কাজ করেছো। এবার আরেকটা কাজ করতে হবে। তোমাদের ইমেইলে আমি 2টি ছবি পাঠিয়েছি। এই তারা কোথায় থাকে তাদের লোকেশন আমি পাঠিয়ে দিয়েছি। তবে জাস্ট তাদেরকে আমার বাসার বাইরে এসে দেখবে একটি ছোট বক্স, ওই লোকেশন অনুযায়ী তুমি তাদেরকে দিয়ে আসবে। আর হ্যাঁ, এটার জন্য কেউ জানতে না পারে। ওকে, অল দ্য বেস্ট। ঠিক আছে বলে লোকটি ফোনটি কেটে দেয়। আর এদিকে অফিসার ফাহিম একটি ঘন জঙ্গলে ঘুটঘুটে কিছুটা অন্ধকার হয়ে আছে। অফিসার ফাহিম কিছু দূর যেতেই তাদের সামনে একটি গাছ দেখে রাস্তায় পড়ে আছে। অফিসার ফাহিম একজন পুলিশের উদ্দেশ্যে বলে উঠল, অফিসার, বর্তমানে ওই লোকেশনগুলো কোথায় দেখাচ্ছে? অফিসার ফাহিমের এই কথা শুনে একজন পুলিশ ওই লোকেশন ট্র্যাক করে দেখতে পায় তাদের থেকে প্রায় কিছুটা দূরে দেখাচ্ছে। এমন সময় হঠাৎ দূর থেকে গোলাগুলির শব্দ। অফিসার ফাহিম তার বন্দুক বের করে হাতে নেয়। এরপর পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলে উঠল, বয়েস, তোমরা যা যা হাতিয়ার আছে সব নিয়ে তৈরি হও। আমাদেরকে এখনই অ্যাকশন নিতে হবে। মনে হচ্ছে ওই বাচ্চাগুলোকে ওরা ওখানে রেখে দিয়েছে। চলো সবাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, আমাদের খুব সাবধানভাবে কাজ করতে হবে। ওরা যেন টের না পায় আমরা এখানে এসেছি। সবাই সাবধান হয়ে কাজ করবে। ওকে বয়েস, অল দ্য বেস্ট। সবাই ছড়িয়ে পড়ো। অন্যদিকে মাহিম আর আকাশ তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। হঠাৎ এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে নামটা দেখে চট জলদি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। আকাশ ফোনটি কেটে মাহিমের উদ্দেশ্যে বলে উঠল, মাহিম, গাড়ি থামার সামনে আমাদের, আর এগুলো যাবে না, তাড়াতাড়ি গাড়ি থেকে নাম। কি হয়েছে? কেন গাড়ি থামাতে বলছো? সামনে যাওয়া যাবে না কেন? আর এখানে গাড়ি থামাবো কেন? আমাকে সব ক্লিয়ার করে বলো, একটু আমিও শুনি। তোকে আমি সব পরে বুঝিয়ে বলবো। এখন তুই গাড়ি থামা আর গাড়ি থেকে নাম। আকাশ এক কথায় মাহিম গাড়ি থামিয়ে দেয়। মাহিম আর আকাশ সামনে কিছুটা দূর যেতে হঠাৎ সেখানে হেলিকপ্টারে এসে দাঁড়ায়। কি হেলিকপ্টারে মাহিম আর আকাশ উঠে পড়ে আর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। আর মাহিম আকাশের দেয়া নাম্বারে লোকেশন দেখতে থাকে। অন্যদিকে অফিসার মাহিম তারা গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে যায়। প্রায় কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ একজন পুলিশ অফিসার দেখতে পায় একটি রাস্তা। ওই রাস্তায় গাড়ির চাকার দাগ দেখতে পায়। অফিসার মাহিমের উদ্দেশ্যে বলে উঠল,